সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি এই কেমন তো- আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আমার কথা কি পরিষ্কার শুনতে পাচ্ছেন এবং বোর্ড পরিষ্কার দেখতে পাচ্ছেন? জি জি স্যার, স্যার। ক্লিয়ার। জি জি স্যার, স্যার, শোনা ক্লিয়ার। যাচ্ছে। আচ্ছা, আপনাদের সাথে কি আগে কোনো ক্লাস হয়েছিল আমার নাকি আজকে প্রথম? আজকে স্যার প্রথম। আজকে প্রথম স্যার। আচ্ছা, হয়েছিল একটা। না স্যার, ইংলিশ হয় নাই তো। একটা বাতিল হয়েছে স্যার ক্লাস। বাকি রয়েছে বলতে সম্ভবত একটা ক্লাস ক্যান্সেল হয়েছিল, তাই না? জি স্যার, ক্যান্সেল হয়েছে। আচ্ছা, ওই দিন আসলে সমস্যা যেটা হয়েছিল যে আমার বাসায় বিদ্যুৎ ছিল না, এক নাম্বার। দ্বিতীয় সমস্যা হয়েছে ল্যাপটপে কোনো চার্জ ছিল না, এই জন্য ওই ক্লাসটা আমি নিতে পারি নাই। তো ওই দিনের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সকলের কাছে যে অপেক্ষা করেছি। ওকে, ওকে স্যার। আজকের ক্লাস আমরা শুরু করি নাকি? জি স্যার। যেহেতু আপনাদের সাথে আগে কোনো ক্লাস হয়নি আমার, আজকে প্রথম, তো আমি আমার পরিচয় দিই। আমার নাম হচ্ছে দীপ্ত। আমি বর্তমানে কর্মরত আছি সোনালী ব্যাংকে কেনার অফিসার হিসেবে। আমার পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটি থেকে আইবিএ থেকে এমবিএ কমপ্লিট। আর বিদ্যাবাড়ির সাথে প্রায় 2 বছরের অধিক সময় পথ চলা। এর আগে প্রায় 2015 সাল থেকে এই টিচিং সেক্টরে আছি। ঠিক আছে, আর এই দীর্ঘ পথ চলে আপনাদের সাথে আজকে দেখা। আপনাদের একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের কাছ থেকে, যাদের কাছ থেকে সাউন্ড আসতেছে, ঠিক আছে, বা আশপাশ থেকে যখন সাউন্ড হবে, কোনো কথা হতে পারে, কোনো মানুষের কথা হতে পারে, তারপর কোনো আশেপাশে বাড়ির লোকের কথা হতে পারে, ঠিক আছে, গাড়ি ঘোড়ার শব্দ হতে পারে, আপনারা তখন সেক্ষেত্রে আপনার মিউট করে রাখবেন। আপনারা যখন কথা বলতে চাবেন বা কথা বলতে চান তখন আনমিউট করে কথা বলবেন। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আমরা তাহলে শুরু করি নাকি? জি স্যার। জি আচ্ছা, স্যার। আমাদের টপিক হচ্ছে, এখানে আপনাদের 6টা বেসিক ক্লাস আছে। মানে আমরা মূল ক্লাস শুরু করার আগে 6টা বেসিক ক্লাস পড়ে তারপরে এগোবো। এখন বেসিক ক্লাসগুলো দেওয়া হয় কিসের জন্য? বেসিক ক্লাসগুলো মূলত দেওয়া হয় যে প্রত্যেকটা বা যে টপিকগুলো আপনাদের পড়ানো হবে এই টপিকগুলো সম্পর্কে যেন একটা হালকা আইডিয়া থাকে। ঠিক আছে, কিন্তু আমি যে কাজটা করব বা যে কাজটা করি আমি, সেটা আপনাদের বেসিক ক্লাসে যে জিনিসগুলো আমি পড়াবো সেগুলো আর মূল ক্লাসে গিয়ে পড়াবো না। কথা বুঝতে পারছেন? স্যার। জি স্যার। এই জন্য জি স্যার। বেসিক ক্লাসটা যদি মনে করেন যে না বেসিক ক্লাস করলে করলাম, না করলে নাই, এটা খুব একটা গুরুত্ব বহন করে না, তাহলে আপনারা ভুল ভাবতেছেন। ক্লাস আজ থেকেই শুরু। ওকে, আচ্ছা, আমাদের আজকে পার্টস অফ স্পিচের মধ্যে আমরা যেটা যেটা পড়বো সেটা হচ্ছে নাউন আর প্রোনাউন সম্পর্কে যে বেসিক ধারণাগুলো লাগে, এই বেসিক ধারণাগুলো আজকে এগোবো। নেক্সট ক্লাসে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, তারপরে ভার্ব। মানে আমরা 8টা পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা সম্যক ধারণা নেওয়ার পরে মূল ক্লাস স্টার্ট। ওকে, প্রথম যে কাজ, খাতায় হেডলাইন দিবেন নাউন। তো আগে বলে রাখি, পার্টস অফ স্পিচ কত প্রকার বলেন? 8 প্রকার স্যার। 8 প্রকার। 8 প্রকারের মধ্যে প্রথম যে পার্টস অফ স্পিচ তার নাম হচ্ছে নাউন। এখন নাউনকে সংজ্ঞা কি? কোনো কিছুর নামকে আমরা নাউন বলি, অর্থাৎ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। এখন যদি আমি আপনাকে বলি যে ভাই, এই যে যদি বলা হয় যে মাদারহুড, এটা কিসের নাম? স্যার, এটা কম্পিউটার একটা যন্ত্রাংশের নাম। পার্টসের অংশ একটা নাম। মাদারহুড বলছি, মাদারবোর্ড বলি নাই। মাদার মাতৃত্ব। মাতৃকা মাতৃত্ব। এটা কম্পিউটারের যন্ত্রাংশ। জি স্যার, আমি তো বলছিলাম কম্পিউটার যন্ত্রাংশ। স্যার, না, এটা তো মাদারহুড, এটা মনে হয় অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। কোন এটা নাউনটা বলতে মাতৃত্ব। চাই? নারী মাতৃত্ব জীবনে, abstract না। নারী জীবনের একটা বিশেষ সময়কালকে বলা হয় মাদারহুড, এই তো। আর যেটা বলতেছেন কম্পিউটারের অংশ, সেটাকে বলা হয় মাদার বোর্ড, ওইটাকে না। ঠিক আছে, তাহলে এটা আপনারা জানেন। তাহলে একটু বলেন তো, যদি আপনাকে বলি প্রিডিকামেন্ট, এই শব্দটা অনেকে প্রথমবারের মতো দেখলেন হয়তো, কিন্তু বলেন তো প্রিডিকামেন্ট কিসের নাম? আপনারা কিন্তু বলতে পারবেন না ম্যাক্সিমামে। কিন্তু যদি আপনাকে বলা হয় যে ভাই প্রিডিকামেন্ট কোন পার্টস অফ স্পিচ, স্যার, অ্যাডজেক্ট নাউন। নাউন। কি দেখে বুঝছেন নাউন? মেইন শব্দের শেষে একটা অংশ আছে যেটাকে হচ্ছে মেন্ট বলি। অর্থাৎ শব্দের শেষে কিছু কিছু জিনিস থেকে বোঝা যাইতে পারে যে সেই বাক্যটা বা সেই ওয়ার্ডটা কি হতে পারে। এখন এই শব্দের শেষে যে জিনিসগুলা বসে
এগুলোকে ইংরেজিতে বলা হয় সাফিক্স। কি বলে? Suffix. তাহলে একটা শব্দ থেকে যখন আরেকটা শব্দ গঠন করা হয় তখন সেটা দুই ভাবে গঠন করা যায়। একটা হচ্ছে সেই শব্দটার সাথে প্রিফিক্স যোগ করে, আরেকটা হচ্ছে সেই শব্দের সাথে সাফিক্স যোগ করে। প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ, যেটা শব্দের শুরুতে বসে। তাহলে বলেন তো সাফিক্সের বাংলা কি? আস্তে বইটা মনে রাখেন, সাফিক্সের বাংলা প্রত্যয়, অনুসর্গ নয়। ঠিক আছে? যেমন উপসর্গের একটা উদাহরণ দিই, যেমন ক্লোজ। ক্লোজ মানে হচ্ছে বন্ধ। এখন আমি যদি সামনে নিয়ে আসি ডিসক্লোজ, এটা মানে হচ্ছে কোনো কিছু প্রকাশ করা। তাহলে দেখেন তো ডিস কথাটা সাফিক্স না প্রিফিক্স? এটা সরি Sir, প্রিফিক্স। প্রিফিক্স। প্রিফিক্স একইভাবে যদি বলি কারেজ মানে সাহস, এখান থেকে আসে এনকারেজ মানে কাউকে উৎসাহ দেওয়া, তাহলে এই এনটাও কি? প্রিফিক্স। প্রিফিক্স এখন সাফিক্স হচ্ছে কি দেখলেন? ওই যে মেন্ট, তারপর মাদারের সাথে কি ছিল? গুড গুড। এখন নাউন চিনতে গেলে প্রিফিক্স দেখে নাউন চেনা যায় না, নাউন চেনা যায় কি দেখে? সাফিক্স সাফিক্স দেখে। এই জন্য খাতায় আপনাদের প্রথম যে নিয়মটা লিখবেন বা পয়েন্ট করবেন সেটা হচ্ছে চেনার উপায়। চেনার উপায়গুলো কি কি? যে কিছু সাফিক্স, যেমন কি কি সেগুলা? মেন্ট। কিছু সাফিক্স যেমন মেন্ট, শন, এসআইউএন, হুড, নেস, এজিই, ডিইউআরই, টিইউআরই, এসইউআরই। আপনারা শুধু লিখতে পারেন ইউআরই, কারণ তিনটাই একই। টিউড, ইজম, টিওয়াইসিই। লিখেন, আমি উদাহরণ দিচ্ছি পরে। টিএইচ, আইএসটি, ভার্বের সাথে এল আর হচ্ছে আইএনজি। তাহলে এই জিনিসগুলা যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটাকে আমরা সাধারণত কি বলতেছি ভাই? নাউন বলি। নাউন। শব্দের সে কোথা থাকলে? শেষে থাকলে। এবং সেটা কি সবসময় নাউন নাকি সাধারণত নাউন? সাধারণত সাধারণত। সাধারণত আচ্ছা, উদাহরণ দিয়ে আমরা একটু বলি, উদাহরণ একটু বেশি করে দেই। আগে লিখে আসেন, তারপর আমি উদাহরণ দিচ্ছি ভাই। একটু দাঁড়ান তো। সরি ভাই, একটু অপেক্ষা করেন, জাস্ট 30 সেকেন্ড। এখন লিখেন। লিখতেছেন আপনারা? জি স্যার জি স্যার লিখতেছি। শেষ স্যার। শেষ? জি স্যার আচ্ছা, এখন আমরা কিছু উদাহরণ একটু দেখি। আপনাদের শুরুতে একটা শব্দ বলছিলাম যার নাম কি? প্রিডিকামেন্ট। তো প্রিডিকামেন্ট শব্দের অর্থ হচ্ছে বাধা। বাধা বা বিপত্তি আমরা বলি, যেটাকে অবস্ট্যাকলও বলা হয়। টিআইওএন দিয়ে একটু বলতে পারি, যেমন হচ্ছে ফরমেশন। এসআইওএন দিয়ে বলতে পারি অকেশন। এই অকেশন লেখার সময় অনেকে আবেগের কারণে ডাবল এস বসায় দেন, কিন্তু অকেশন কিন্তু এস একটা। হুড দিয়ে উদাহরণ দিলাম না। নেস দিয়ে যদি বলেন তাহলে কাইন্ডনেস বলা যায়। তারপরে এজিই, যেমন ওয়েস্ট থেকে আসে কি? ওয়েস্টেজ ডিইউআরই। এটা দিয়ে একটা উচ্চারণ আপনারা প্রায় ভুল করেন, এই যে প্রসি, এটাকে ডিউর আপনারা অনেকে বলেন প্রসিডিওর, বাট উচ্চারণটা প্রসিডিওর না, উচ্চারণটা হচ্ছে প্রসিজার। প্রসিজার উচ্চারণটা হচ্ছে প্রসিজার। প্রসিজার এরপর হচ্ছে টিইউআরই, যেমন ডিপার্ট মানে হচ্ছে প্রস্থান করা, সেখান থেকে আসতে হচ্ছে
departure, ডিপারচার এস ইউ আর দিয়ে যদি বলেন যেমন ক্লোজ মানে বন্ধ করা, সেখান থেকে আসে closer, ক্লোজার। এটাকে অনেকে চিউড বলেন, বা উচ্চারণটা কিন্তু টিউড, attitude, যেমন অ্যাটিটিউড। ইজম দিয়ে বলতে সেকুলারিজম, কলোনিয়ালিজম। টিওয়াই দিয়ে বলতে পারেন অ্যাক্টিভিটি, গ্র্যাভিটি, রেসপন্সিবিলিটি। সি দিয়ে আমরা বলতে পারি এমার্জেন্স। শব্দটা জেনে রাখেন, এমার্জেন্স মানে কি? এমার্জেন্স মানে হচ্ছে অভ্যুদয় বা জন্ম। এটা আবার এমার্জেন্সির সাথে মিল করেন না, emergency, মানে অভ্যুদয়। যেমন বাংলাদেশের অভ্যুদয়, দ্য এমার্জেন্স অফ বাংলাদেশ, মানে জন্ম এক কথায়। টিএইচ দিয়ে বলতে পারেন গ্রোথ। growth, গ্রোথ মানে কিন্তু বৃদ্ধি না, গ্রোথ মানে হচ্ছে প্রবৃদ্ধি। প্রবৃদ্ধি, আইএসটি দিয়ে বলতে পারেন যেমন কার্ডিওলজিস্ট, এনভায়রনমেন্টালিস্ট, psychologist, গাইনোকোলজিস্ট। ভার্বের সাথে এল, যেমন রিমুভ থেকে কি আসে? removal, রিমুভাল। ডিসপোজ থেকে ডিসপোজাল ইত্যাদি। আইএনজি নিয়ে আমি আলাদা করে কথা বলতেছি। আপনাদের কারো কারো কাছ থেকে সাউন্ড আসতেছে, আমি একটু অনুরোধ করব আপনাদের যাতে আপনারা একটু মিউট রাখেন। কথা বললে আনমিউট করে কথা বললেন। লিখছেন? জি স্যার। স্যার জি লিখছি। স্যার কোনো কোশ্চেন এই পর্যন্ত? না না স্যার। স্যার শফিকুল ভাই কিছু বললেন? আমি না আপনার কথা বুঝতে পারিনি ভাই, কেউ কি বুঝছেন না কথা কি বলছে? আমি না জিজ্ঞেস স্যার, করছি বৃদ্ধি বুঝতে বৃদ্ধি আর পারতেছি না। প্রবৃদ্ধির পার্থক্যটা কি? কোথাও থেকে একটা কথা রিপিট হচ্ছে, মানে আপনি যা বলতেছেন আর একজনের কথা রিপিট হচ্ছে, এর কারণে আমার স্যার এই জন্য সবাইকে অফ করতে বলেন, স্যার মিউট করতে বলেন। স্যার উনি জিজ্ঞাসা করতেছে বৃদ্ধি আর প্রবৃদ্ধির মধ্যে পার্থক্যটা কি? ও আচ্ছা আচ্ছা, সরি ভাই, আমি মানে কোথা থেকে রিপিট হচ্ছিল কথা, আমি স্পষ্ট শুনি নাই। উনি কিছু একটা বৃদ্ধি আর পার্থক্য জানতে বলতেছি ভাই, এ দুটো একটু ক্লিয়ার করি তারপরে। আপনার ধরেন বেতন হচ্ছে 500 টাকা, সেখান থেকে আপনার বেতন হইল 600 টাকা, কথার কথা। তার আপনার বেতন বৃদ্ধি কত? 100 টাকা। 100 টাকা। এখন আপনি বলতে পারেন তাহলে বেতনের প্রবৃদ্ধি কত? প্রবৃদ্ধি মানে হচ্ছে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, এই তো। তাহলে বাড়ছে কত? 100 টাকা। আগে ছিল কত টাকা? 500 টাকা। এটাকে আপনি এখন 100 দিয়ে গুণ দেন। এই যে পার্সেন্টেজটা হবে, এই পার্সেন্টেজটাই হচ্ছে আপনার প্রবৃদ্ধি। কথা বুঝতে পারছেন? জি স্যার। মানে স্যার শতকরাটাই এখন প্রবৃদ্ধি। বৃদ্ধির ইংলিশ হচ্ছে এক্স্যাক্টলি কত পার্সেন্ট বাড়ছে। যেমন আমরা বলি জিডিপি গ্রোথ, হ্যাঁ, তাহলে জিডিপি যে প্রবৃদ্ধি মানে আগের বছরের তুলনায় বর্তমানে জিডিপির আকারটা কত বাড়ছে, ঠিক আছে, এটার নামই হচ্ছে কি আপনার প্রবৃদ্ধি। যেমন এখানে বাড়ছে কত পার্সেন্ট? 20%। এই 20% হচ্ছে আপনার প্রবৃদ্ধি। বুঝতে পারছেন? Yes, sir. যখন আপনারা শোনেন যে বাংলাদেশের জিডিপি 6.5 বা 7, এর মানে হচ্ছে আগের বছরে যে জিডিপি ছিল আর বর্তমানে যে জিডিপি হয়েছে, এটার যে যতটুকু বাড়ছে এটার পার্সেন্টেজটাই হচ্ছে জিডিপি বা গ্রোথ। বুঝা গেছে? আচ্ছা, এখন আসেন, আমরা যখন ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউন বানাই সেটাকে আমরা কি বলি ভাই? জেরান বলি না? gerund, জিরেন্ট অথবা participle, আমার প্রশ্ন বোঝেন, আমরা যখন ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউন বানাই তখন কি বলে? জেরান gerund বলে, বলে, বলি না। এখন জেরান্ডের বাংলা যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে উত্তর দাঁড়াবে হচ্ছে ভাববাচক বিশেষ্য।
মিউট রাখেন সবাই, কথা শোনেন আগে মনোযোগ দিয়ে। ভাববাচক, আমার কথা রিপিট করার দরকার নেই, শোনেন। জেরান্ডের বাংলা হচ্ছে ভাববাচক বিশেষ্য। এখন ভাববাচক বিশেষ্য জিনিসটা কি সেটা একটু জানানো দরকার আপনাদেরকে। আপনারা যখন বাংলায় কোনো শব্দকে ক্রিয়া থেকে বিশেষ্যতে বানান, সেটা আমরা কিভাবে বানাই? যেমন যদি বলা হয় ক্রিয়া হচ্ছে দেখা, তাহলে দেখার বিশেষ্য ফর্ম কি বা নাউন ফর্ম কি? উত্তর হচ্ছে দর্শন। যদি বলা হয় খাওয়া হচ্ছে ক্রিয়া, তাহলে এর বিশেষ্য ফর্ম হচ্ছে ভোজন। এরকম পড়ছেন? হ্যাঁ। একইভাবে যখন স্যার। পড়া হচ্ছে ক্রিয়া, তার বিশেষ্য ফর্ম হচ্ছে পঠন। লেখা হচ্ছে ক্রিয়া, তাহলে এর বিশেষ্য ফর্ম কি? লেখো। লেখন। লেখ্য না, লেখন। লিখন। এখন এটা হচ্ছে আপনার ভাববাচক বিশেষ্য। দেখবেন শেষে একটা অন এরকম কিছু একটা প্রত্যয়যুক্ত থাকে। এখন আসেন ইংরেজি, তাহলে এই জিনিসটা কিরকম ভাবে আসতেছে? আমরা একইভাবে ভার্ব মানে ক্রিয়া বানাবো বিশেষ্য মানে নাউন। তো আপনাকে যদি বলা হয় যে ভাই কন্ট্রিবিউট, এই কন্ট্রিবিউট একটা ভার্ব, তাহলে এর কন্ট্রিবিউটের নাউন ফর্ম কি? কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন। যদি আপনাকে বলা হয় ডেভেলপ, ডেভেলপের নাউন ফর্ম কি? Development. ডেভেলপমেন্ট। এই তো। কিন্তু আমি যদি আপনাকে বলি যে ভাই রিড, এই রিডের নাউন ফর্ম কি? Reading. রিডিং। দেখেন তখন কি আপনি মেন্ট, শোন এগুলা যোগ করতেছেন নাকি একটা আইএনজি যোগ করতেছেন? আইএনজি জি। আইএনজি কেন যোগ করতেছেন জানেন? কারণ অন্য কোনো সাফিক্স আপনি এর সাথে যোগ করতে পারেন না। চেষ্টা করে দেখেন পারেন কিনা। পারবেন? সম্ভব না। তাহলে এই রিডের কোনো নাউন ফর্ম আসলে দুনিয়াতে নাই। তো যখনই কোনো ভার্বের নাউন ফর্ম থাকবে না বা খুঁজে পাওয়া যায় না, তখন আমরা তার সাথে একটা ছোট্ট করে আইএনজি যোগ করি। আইএনজি যোগ করে তাকে কি বানাই? নাউন। তাহলে যদি কেউ প্রশ্ন করে আপনাকে জেরান্ড কখন হয়, উত্তরটা হচ্ছে যখন কোনো ভার্বের নাউন ফর্ম পাওয়া যায় না, তখন সেই ভার্বটাকে আইএনজি যোগ করে নাউন বানানো হয় এবং সেটাকে কি বলা হয়? Gerund বলা হয়। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে দেখেন দেখা, দেখার ইংলিশ সি, তাহলে সি এর সাথে কোনো সাফিক্স যোগ করা যাবে না, কিন্তু নাউন তো বানাইতে হবে। তাহলে কি করব? Seeing. করেন আইএনজি যোগ। এরপরে খাওয়া হচ্ছে ইট, তাহলে ভোজনের ইংলিশ কি হবে? ইটিং। Eating. ইটিং। পড়া হচ্ছে রিড, তাহলে পঠন হবে রিডিং। রিডিং। লেখা হচ্ছে রাইট, তাহলে লেখন কি হবে? রাইটিং। এই পর্যন্ত কি কনসেপ্ট ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এখন তাহলে জেরান্ড হয় কখন সেই কথাটা একটু আগে লিখবেন। উদাহরণ পরে লিখবেন। লিখবেন এভাবে, যখন কোনো ভার্বের, নিচের কথাটা আগে লিখেন, যখন কোনো ভার্বের নাউন ফর্ম থাকে না, তখন তাকে জেরান্ড, জেরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তখন তাকে জেরান্ড করে নাউন বানানো হয়। আমার হাতের লেখা খুবই খারাপ, একটু শুনে লিখতে হবে আপনাদের পুরো কোর্সের মধ্যে। তাহলে যখন কোনো ভার্বের নাউন ফর্ম থাকে না, তখন তাকে জেরান্ড মানে কি, ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউন বানানো হয়। তারপর এই উদাহরণগুলো লিখেন। স্যার ডান।
লিখছেন? জি স্যার। জি স্যার। লেখা শেষ। জি স্যার। উদাহরণ সহ লিখছেন? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আপনারা যে সারা জীবন জেরান্ড পার্টিসিপলে তফাৎ করেন, এটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে কখন জেরান্ড হয় আর কখন পার্টিসিপল হয় এই জিনিসটা বোঝা। তা আজকে তো জেরান্ড বুঝলেন, পার্টিসিপল নেক্সট ক্লাসে বুঝবো। এখন আসেন যে জিনিসটা একটু জরুরি, সেই জিনিসটা কি দেখেন তো। পরীক্ষার হলে মাঝে মধ্যে এরকম প্রশ্ন আসতে পারে, কিরকম প্রশ্ন, যে চাইল্ডহুড কোন পার্টস অফ স্পিচ আসছে এরকম প্রশ্ন। এখন চাইল্ডহুড যে নাউন তাতে তো কোনো সন্দেহ নাই, কিন্তু পরীক্ষার হলে এত রসগোল্লা টাইপের কোশ্চেন আপনাকে দিবে না, আবার বিসিএস দিচ্ছেন। অতএব আপনাকে প্রশ্ন দিবে এমন ভাবে যেগুলো আসলে গতানুগতিক ধারায় পড়বে না। কিরকম হবে? তাহলে দেখেন তো, আপনি কি চাইলেই আপনার বাক্যে যে নাউনটা, এই নাউনটা কি চাইলেই যে কোনো এক জায়গায় বসাতে পারেন, নাকি তার কোনো নির্দিষ্ট জায়গা আছে? নির্দিষ্ট একটা জায়গা। নির্দিষ্ট জায়গা আছে। জায়গা আছে। যেমন আমি যদি আপনাকে সিম্পল একটা বাক্য বলি, আই ইট রাইস, দেখেন তো এই বাক্যটার মধ্যে শুরুতে আই, মাঝে ইট আর পরে রাইস, কোনোভাবে কি কোনো শব্দের অবস্থান পরিবর্তন করা যাচ্ছে? না করা যাচ্ছে স্যার। না। অর্থাৎ বাক্যের মধ্যে যে পার্টস অফ স্পিচ গুলো বসে তার প্রত্যেকটারই একটা নির্দিষ্ট জায়গা আছে, তেমনি নাউনের একটা নির্দিষ্ট জায়গা আছে। এই জায়গাগুলো আপনাকে জানতে হয়, যে নাউন কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, ভার্ব কোথায় বসে, এই জিনিসগুলা। এই জন্য আপনাদের সেকেন্ড কাজ হবে নাউনের প্লেসমেন্ট বা প্লেসমেন্ট অফ নাউন। এটা নোট করেন। আচ্ছা, একটা ছোট্ট কথা বলবো তার আগে, আপনারা এখানে কেউ কিন্তু ছোট বাচ্চা নাই। আপনাদেরকে যেন এক কথা আমার একাধিকবার বলতে না হয়, সেটা আপনাদের জন্যই সম্মানহানিকর। আপনারা যখন কথা বলবেন না তখন মিউট রাখবেন, না হলে আমি যদি সবাইকে এখান থেকে মিউট করে দেই তাহলে সেটা হবে স্বৈরাচারী আচরণ। এটা কি করা উচিত আপনাদের সাথে বলেন? নো স্যার। না, আপনারা দেশের সর্বোচ্চ পর্যায়ে যাবেন, এটুকু বিশ্বাস আপনারাও করেন, আমিও করি। তাহলে অবশ্যই এমন কোনো কাজ করবেন না যেটা অন্যের বিরক্তির কারণ হয়। ঠিক আছে ভাইয়া? স্যার। আমি আপনাদেরকে আনমিউট করে কথা বলার অপশন রেখে দিছি, যাতে আপনারা স্বাধীনভাবে বিচক্ষণভাবে কাজটা করতে পারেন। সাউন্ড আসলে মিউট রাখবেন প্লিজ, এতটুকুই কথা। তাহলে প্লেসমেন্ট অফ নাউন, যে নাউন বসে কোথায় কোথায়, সেই জিনিসটা একটু জানতে হচ্ছে আমাদের। প্রথম পয়েন্ট লিখেন 1 নাম্বার, সাবজেক্ট হিসেবে। এখন আমার কথা হচ্ছে, বলেন তো সাবজেক্ট বসে কোথায়? স্যার শুরুতে। সাধারণত বাক্যের শুরুতে। মাঝে বসতে পারে না? স্যার পারে। শেষে স্যার বসতে পারে। পারে না? শেষেও বসতে পারে। তাহলে শেষে বসতে সাবজেক্ট পারে। বসে কোথায়? শোনেন, সাবজেক্ট অবশ্যই বসবে হচ্ছে ভার্বের আগে, এটুকু বিশ্বাস করেন? জি। এবং সেই ভার্বটাকে অবশ্যই হইতে হবে ফাইনাইট ভার্ব। অর্থাৎ সাবজেক্ট বসে কোথায়? ফাইনাইট ভার্বের আগে। এখন আপনি মাঝে বসান, শেষে বসান আর শুরুতে বসান, এই শর্ত কিন্তু মানতে হবে। যেমন একটা উদাহরণ আমরা বলতে পারি, সিম্পল কিছু উদাহরণ দেখি। সুইম ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে দেখেন তো, এখানে ইজ হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের আগে সাবজেক্ট হিসেবে বসতে পারে কে? নাউন বা প্রোনাউন। এখন সুইমের নাউন ফর্ম কি পাওয়া যায় কি আদৌ? না। এই জন্য আমরা কি করবো, তার সাথে আইএনজি যোগ করে তাকে জেরান্ড বানাবো। কথা বুঝতে পারছেন? স্যার। আরেকটা বাক্য যদি বলা হয়, আপনাকে আমি বললাম পার্টিসিপেট ইজ ইম্পর্টেন্ট ফর আস, আমি শুধু এইটুকু বললাম ইম্পর্টেন্ট। এখন ইজ হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের আগে কি বসে ভাই? নাউন। নাউন। প্রোনাউন দুটো। তাহলে এই পার্টিসিপেটের নাউন ফর্ম কি? পার্টিসিপেশন। এক্স্যাক্টলি। তখন কি আর আইএনজি যোগ করা লাগতেছে, নাকি পার্টিসিপেটের নাউন ফর্ম পার্টিসিপেশন আছে অলরেডি? নাউন ফর্ম। আছে, এই জন্য আমরা তাকে আর জেরান্ড করব না। ডান? জি স্যার। আবারও বলি, এই যে কথাগুলো আমি যেভাবে লিখতেছি এভাবে খাতায় লিখবেন, যাতে আপনাদের নোট থেকে যায়। একটা জিনিস বলি, সেটা হচ্ছে যেহেতু প্রথম ক্লাস, বেশি চাপাবাজি করলে আবার বিরক্ত হবেন, কিন্তু একটা কথা কি, এই ক্লাস নোটের চেয়ে বেশি ইনফরমেটিভ
আপনার কাছে কোনো কিছু থাকবে না। এটা ভরসা রেখে আমার উপরে, ক্লাস নোটটা সবচেয়ে সমৃদ্ধ হবে আপনার। লেখা শেষ এটুকু। জি স্যার। 2 নাম্বার পয়েন্টে আসেন। 2 নাম্বারে নাউন বসে হচ্ছে অবজেক্ট হিসেবে। এখন কথা হচ্ছে অবজেক্ট বসে কোথায় বলেন তো? ভার্বের পর। ভার্বের পরে। শেষ এক্সাক্ট না, সেন্টেন্সের শেষে না শেষে ভাই, বসে স্যার। ভার্বের পর। না না ভার্বের ভাই, পর। ভার্বের পরে। সেন্টেন্সের শেষে অনেক কিছু বসতে পারে, কিন্তু অবজেক্ট বসবে কোথায়? ভার্বের ঠিক পরে। পরে। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের প্রতি, অবজেক্ট কি? এটা কি আপনারা প্রপারলি চেনেন? এখানে ফাইনাইট ভার্ব। না, আমরা এখানে তো ফাইনাইট নন ফাইনাইট নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ভার্বের পরে অবজেক্ট অবজেক্ট বসতে পারে। অবজেক্ট স্যার ভার্বটি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। আমরা একটু ডিটেইলসে যাই, হ্যাঁ, মানে এক এক করে আসে। লিখবেন অবজেক্ট কি, তো সহজভাবে লিখবেন ভার্বের পর, ভার্বের পর যে নাউন বা প্রোনাউন থাকে সেটি অবজেক্ট। ভার্বের পর যে নাউন বা প্রোনাউন থাকে সেটি অবজেক্ট। তাহলে একটা বিষয় আপনি নিশ্চিত এখানে, যে অবজেক্ট হিসেবে বসতে পারে তাহলে কে কে বা কোন কোন পার্টস অফ স্পিচ। ওকে, এখন যদি বলে যে হাউ টু ফাইন্ড অবজেক্ট, হাউ টু ফাইন্ড অবজেক্ট ইন আ সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্যে মানে অবজেক্ট বের করা যায় কিভাবে। ওই যে একটা ভাই একটু আগে কথা বললো যে প্রশ্ন করতে হয় ভার্বকে, কি কি দ্বারা প্রশ্ন করতে হয়? কি কি এবং অথবা কাকে। অথবা কাকে দ্বারা। তাহলে ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে নাউন বা প্রোনাউন পাওয়া যায়, তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাবে? নাউন প্রোনাউন তো পাবে নাকি? সেটি অবজেক্ট। আমার বাংলা হাতে লেখা কি বুঝতেছেন আপনারা আদৌ? জি স্যার। স্যার আপনার লেখা অনেক সুন্দর স্যার। এই চাপাটা কে মারলেন এই মধ্যরাতে? কিন্তু স্যার অনেক ছোট দেখা যাচ্ছে। না স্যার, স্যার, লেখা বোঝা যায়, দেখা যায় আর কি। স্যার সত্য কথা না, বলতে আমি তো একবারে খারাপ না, বোঝা যায়, খুব সুন্দর বোঝা যায়। আমি তো ল্যাপটপে লিখতেছি, সাধারণত ল্যাপটপের চেয়ে ফোনের স্ক্রিন অনেক ছোট হয়, এই জন্য লেখাগুলো ছোট মনে হয় আপনার কাছে। হ্যাঁ, আচ্ছা এখন বলেন, আপনি যখন কি দ্বারা প্রশ্ন করতেছেন তখন উত্তরে যে নাউন প্রোনাউনটা পাচ্ছেন সেটা কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক? স্যার এটা তো বস্তুবাচক। বস্তুবাচক। আবারও বলি, যখন আপনি কি দ্বারা প্রশ্ন করেন তখন উত্তরে কি পান, ব্যক্তি না বস্তু? বস্তু। বস্তু স্যার, আর কাকে হলো মানে কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়? আচ্ছা, একটু সাইলেন্ট হন, শোনেন। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তরে পাবো হচ্ছে বস্তুবাচক নাউন প্রোনাউন, আর কাকে দ্বারা যদি প্রশ্ন করেন তাহলে আমরা পাবো হচ্ছে ব্যক্তিবাচক নাউন প্রোনাউন। একটু দাঁড়ান। এখন এই যে বস্তুবাচক নাউন প্রোনাউন দেখতেছেন, এটাকেই ইংরেজিতে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। কি বলে? ডিরেক্ট অবজেক্ট। আর ব্যক্তিবাচক যে অবজেক্ট এটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। এখন এখানে অনেকে মনে করে যে ভাই আমি ব্যক্তি, আমি ইনডিরেক্ট, মানি না। অনেকে এরকম একটা চিন্তা করে যে ব্যক্তি ডিরেক্ট, কিন্তু না। ডিরেক্ট কোনটা, ব্যক্তি না বস্তু? স্যার বস্তু। বস্তু। আর ইনডিরেক্ট কোনটা? শাওমি নামে একজন আছেন আর সাথী আপু একজন আছেন,
একটু মিউট রাখেন তো আপনারা দুইজন। আচ্ছা, এখন এই ডিরেক্ট অবজেক্টের বাংলা কি? ডিরেক্ট অবজেক্টের বাংলা হচ্ছে মুখ্য কর্ম। আর ইনডিরেক্টের বাংলা কি? গৌণ গৌণ কর্ম। গৌণ কর্ম। কর্ম। বাংলায় পড়ছেন মুখ্য কর্ম গৌণ কর্ম? জি স্যার। তাহলে বলেন তো কর্মের ইংলিশ কি? অবজেক্ট। এক্সাক্ট। অবজেক্ট। অবজেক্ট কি ক্লিয়ার হয়েছেন একটু? Yes, sir. আচ্ছা জি স্যার। এখনো কাহিনী শেষ হয় নাই, আমরা একটু 2-3টে উদাহরণ একটু দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হবেন। She called me in the market. তাহলে এই বাক্যের মধ্যে অবজেক্ট কোনটা? মি। বাকিটা কিন্তু আর অবজেক্ট না, ঠিক আছে? জি স্যার। আবারও বলা হইলো he bought a pen from a shop. তাহলে এখানে অবজেক্ট কোনটা? Pen. বাকিটা কিন্তু নয়। এখন এই বাক্য দুটার মধ্যে আমরা দেখলাম অবজেক্ট আছে, তাই না? জি স্যার। একটা করে অবজেক্ট আছে। এখন আপনার কাছে কি মনে হইতে পারে না এরকম যে ভাই অবজেক্ট কি শুধু একটা করেই থাকবে নাকি দুটাও থাকতে পারে? আমি যদি দুইটাও প্রশ্ন করি যে অবজেক্টে দুটো থাকতে পারে, জি স্যার। জি স্যার। জি স্যার, থাকতে পারে। যেমন একটা উদাহরণ দেন তো, যে কেউ একজন, ফারজানা আপু বলেন তো। মাই কোন ভাই ফাদার। জানি? হ্যাঁ বলেন মাসুদ ভাই। জি স্যার। মাই ফাদার গিভ মি, হ্যাঁ কি সরি, ছিল? মাই ফাদার গিভ মি আ পেন টু মি। সরি, মাই ফাদার গিভ মি। এটা বললেই তো হয়। ইংলিশ। এটা এই বললেই তো সেন্টেন্সে হয়। তো দা মার্কেট আর এই সব তো ডাবল অবজেক্ট। Teacher called me and Suman. দাঁড়ান দাঁড়ান, মাসুদ ভাই কি বললেন? সাইলেন্ট হন একটু। মাসুদ ভাই কি বললেন? Called এই ফ্রম দা শপ নিয়ে কি একদিন বল কথা বললেন, শুনিনি, আবার একটু বলবেন? Teacher called me and Suman. আপনি যে উদাহরণটা দিয়েছেন নকিব ভাই, সেটা ঠিক হলেও কিছুটা ভুল আছে। আমি সেই ভুলটা এখন বললেও বুঝবেন না, জায়গা মতো গিয়ে বলবো না কেন ভুল বলছেন। যাই হোক, আমি আরেকটা উদাহরণ দিই। She bought অবজেক্ট হলে তো একটা us some shirts. হবে বাক্য? হুম, করা যায়। তাহলে দেখেন, ফাদার গেভ মি, মি একটা অবজেক্ট, কাকে দিল? এ পেন। আরেকটা অবজেক্ট। শি বট, কিনে দিল কাকে? আস। আর কি কিনে দিল? সাম শার্টস। আবার যদি বলা হয় হি আস্কড মি আ কোশ্চেন, তাহলে সে জিজ্ঞেস করলো কাকে? উত্তর আমাকে। আর কি জিজ্ঞেস করলো? আ কোশ্চেন। কোনটা? তো তিনটা বাক্যের মধ্যেই দেখতেছি দুটো করে অবজেক্ট বসছে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যখন আপনি দুটো করে অবজেক্ট বসাচ্ছেন তখন সব সময় আগে বসতেছে ব্যক্তিবাচক, পরে বসতেছে বস্তুবাচক, রাইট? জি স্যার। জি স্যার। এখন কখনো কি এরকম হইতে পারে না যে ফাদার গেভ আ পেন মি? হবে? মানে আমি আগে জি স্যার হবে, কিন্তু নিয়ে আসলাম। একটা প্রিপোজিশন বসাইতে হবে। আগে বলেন, এভাবে হবে না তো, না যে আগে বস্তু নিয়ে আসলে তো হচ্ছে না। একইভাবে যদি জি স্যার, আপনি আগে বলেন, বস্তুটা আসতে হবে, কিন্তু প্রিপোজিশন বসাইতে হবে। পরেরটা যদি বলেন সাম শার্টস আস, তাও হবে না। আবার যদি বলেন আ কোশ্চেন মি, তারপরেও কিন্তু হবে না। তাহলে যখন আপনি আগে ব্যক্তিবাচক বসান, পরে সরাসরি বস্তু বসানো যায়, আমি লিখে দিব পুরা কথা। কিন্তু আগে যখন আপনি ব্যক্তি বসাচ্ছেন তখন কি সরাসরি বস্তু বসালে হচ্ছে আদৌ? না স্যার, স্যার না। প্রিপারেশন করতে হবে। তাহলে কিছু একটা লাগবে। প্রিপোজিশন লাগবে স্যার। প্রথমটাতে টু, প্রিপোজিশন পরেরটাতে কি বসাবো? ফর। পড়া। পর। তারপরেরটা টু মি। টু। তাহলে ভার্বের পর অবজেক্ট দুইটা দুই ভাবে বসতে পারে, তাই তো?
জি স্যার। তাহলে একটা নোট লিখেন, আগে নোট লিখেন, উদাহরণ পরে লিখবো। লিখবেন ভার্বের পর অবজেক্ট দুটি দুই ভাবে বসতে পারে। এক নাম্বার কি, ভার্বের পর যদি আপনি ব্যক্তি বসান তাহলে সরাসরি বস্তু বসানো যায়, এটা একটা কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে, ভার্বের পর আগে যখন আপনি বস্তুকে বসাচ্ছেন তখন এই ব্যক্তির আগে কি বসান লাগতেছে ভাই? প্রিপোজিশন। প্রিপোজিশন। এই প্রিপোজিশনটা সব সময় হয় টু হবে নয়তো ফর হবে। স্যার অন্য কোনো প্রিপোজিশন হতে পারবে না? না। এখন এই জায়গায় একটা প্রশ্ন আপনারা ট্রাই করেন। কি প্রশ্ন ভাই? কখন টু আর কখন ফর, রাইট? জি স্যার। ব্যক্তিবাচক হলে টু হবে না আর না বস্তু না, এরকম কোনো কথা না। এই টু বা ফর নির্ভর করে ভার্বের উপরে, যে ভার্বটা কি তার উপরে। যেমন দেখেন তো, প্রথম বাক্যে ভার্ব গেভ, দ্বিতীয় বাক্যে ভার্ব বট, তাহলে বটের সাথে কি বসাইছেন? ফর। ফর। কিন্তু গেভের সাথে কি বসাইছেন? টু। টু। তাহলে ফর বসে কার কোনগুলোর সাথে? জাস্ট চারটা ভার্ব একটু মনে রাখেন, এই চারটা থেকে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে বাই, ডু, চুজ, আর হচ্ছে অ্যালট মানে বরাদ্দ করা। একটু ছোট হয়ে গেছে, তাও একটু লিখেন। বাই মানে কেনা, ডু করা, চুজ মানে পছন্দ করা, আর অ্যালট মানে হচ্ছে বরাদ্দ দেওয়া। তাহলে এই যে চারটা ভার্ব, এর ক্ষেত্রে কি হবে? ফর। হবে। আর টু কখন? বাকি সবগুলো ক্ষেত্রে টু। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। লিখছেন? জি স্যার। শেষ? উদাহরণ লিখছেন? জি স্যার। মুছে দিব উদাহরণ? জি স্যার। এই পর্যন্ত কোনো প্রশ্ন আপনার আছে আদৌ? হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে। 3 নম্বরে আসেন, একটু ওয়েট করেন। তিন নাম্বার লিখবেন প্লেসমেন্ট অফ অ্যাডজেক্টিভ, ড্যাপের পর। ড্যাপের পর এখন প্রশ্ন হচ্ছে, ড্যাপ আবার কোন জিনিস, তাই না? সেটা ক্লিয়ার হই। ড্যাপের যে প্রথম ডি, এই প্রথম ডিটা হচ্ছে ডিটারমিনার। পরের এতে হচ্ছে আর্টিকেল। যদিও ডিটারমিনার আপনাদের পড়ানো হয় নাই, তারপরেও আমি একটু ধারণা দিই সেগুলো কোনগুলা। যেমন সাম, এ লট অফ, মেনি, আ ফিউ, সেভারেল, এই জিনিসগুলোকে বলা হয় ডিটারমিনার। এতে কি? আর্টিকেল, এ অ্যান্ড দা। প্রথম পিতে হচ্ছে প্রেপোজিশন, আর লাস্টের পি, এই লাস্টের পিতে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডিতে ডিটারমিনার,
এতে আর্টিকেল, পিতে প্রিপোজিশন, আর লাস্টের পিতে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন এই পসেসিভ অ্যাডজেক্টিভ তাহলে কোনগুলা? যেমন মাই, তারপরে হচ্ছে স্যার পার্সোনাল আওয়ার। প্রোনাউন গুলো, হ্যাঁ, স্যার পার্সোনাল প্রোনাউন গুলো না? না না না, লিখেন মাই, আওয়ার, হিজ, হার, পসেসিভ, দেয়ার। জি স্যার। ঠিক আছে, তারপরে হচ্ছে ইওর, ইটস, তারপরে হচ্ছে হুজ। এই জিনিসগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আরেকটা আছে, ধরেন যে আমার নাম দীপ্ত। আচ্ছা বলেন তো তাহলে দীপ্তর পজিটিভ অ্যাডজেক্টিভ কি হবে? দীপ্ত। হবে। এই যে একটা অ্যাপোস্ট্রোফি এস, এই তো। অর্থাৎ কোনো নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রোফি এস যোগ করা হয় সেটাও কি প্রকাশ করে? পসেসিভ পসেসিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্রকাশ করে। এই যে নাউনের সাথে কি যোগ করলে? অ্যাপোস্ট্রোফি এস। যে কোনো নাউনের সাথে আপনি অ্যাপোস্ট্রোফি এস যোগ করে দিবেন, সেটা তখন পসেসিভ অ্যাডজেক্টিভ প্রকাশ করে, সেটা যে কেউ হোক। যেমন যার নাম হাসিনা, তাহলে তার পসেসিভ অ্যাডজেক্টিভ কি হবে? হাসিনা। ওকে, নাম দেখে আবার ভয় পেয়েন না। আসেন তাহলে ডিতে ডিটারমিনার, এতে আর্টিকেল, টিতে প্রিপোজিশন, আর পরের পিতে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন এদের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এদের পর যদি একটাই ওয়ার্ড থাকে, লিখবেন এদের পর একটি ওয়ার্ড থাকলে, সেটা এখন যে ওয়ার্ড থাক, সেটি অবশ্যই নাউন। এদের পর একটি ওয়ার্ড থাকলে সেটি কি নাউন। যদি ওয়ার্ড থাকে দুইটা, তাহলে দুইটা ওয়ার্ড থাকলে কি হবে? একটা শেষেরটা হবে অ্যাডজেক্টিভ একটা নাউন। নাউন, শেষেরটা হবে নাউন। আর নাউনকে মডিফাই করার জন্য আগের ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। যদি ওয়ার্ড থাকে তিনটা, আবারও শেষ থেকে আসবেন, শেষেরটা হবে নাউন। তার সামনে নাউনকে মডিফাই করার জন্য থাকবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে যেটা থাকবে সেটা অ্যাডজেক্টিভকে Adverb. মডিফাই করে, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এই জন্যই বলা হয় যে ড্যাপের পর একটা ওয়ার্ড থাকলে সেটা হয় নাউন, দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর তিনটে ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। ডিটারমিনার গুলো কি কি আরেকবার যদি বলতেন? ডিটারমিনার ভাই অনেকগুলো আছে, তো আমি যদি হালকার উপর ঝাপসা বলি আপনারা বুঝবেন না। তারপরে বলি সাম, মেনি, আ লট অফ, তারপরে হচ্ছে সেভারেল। এই জিনিসগুলো ডিটারমিনার। মানে পরিমাণ বোঝায়। সংখ্যা কিংবা পরিমাণ যে কোনো একটা বোঝাবে। যেমন যদি বলা হয় আই স আ বার্ড, তাহলে আর্টিকেলের পর এখানে শব্দ কয়টা? একটাই। এখন আমি যদি এই জায়গায় বলি যে কালারফুল বার্ড, তাহলে এই কালারফুল শব্দটা কি? অ্যাডজেক্টিভ। আমি যদি এই জায়গায় নিয়ে আসি কোয়াইট, তাহলে এই কোয়াইট শব্দটা কি? অ্যাডভার্ব। Adverb. যদি নিয়ে আসি ভেরি, তারপরে সেটা কি হবে? অ্যাডভার্বই হবে। Adverb. তাহলে আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড, শেষেরটা নাউন, নাউনের আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তার আগেরটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। লিখছেন? জি স্যার। জি স্যার। পুরোটা মুছে দিব। এখন একটা নোট লিখেন, ছোট্ট একটা নোট, মানে কোশ্চেন সলভিং ট্রিক্স বলতে পারেন, বা ইনস্ট্রাকশনও বলা যায়। আপনি যখন কোনো বাক্য থেকে এই পার্টস অফ স্পিচ নির্ধারণ করতে যাবেন, হ্যাঁ, তার একটা লিখবেন পার্টস অফ স্পিচ নির্ধারণের সময়। পার্টস অফ স্পিচ নির্ধারণের সময় আর্টিকেল এবং প্রিপোজিশন,
আর্টিকেল আপনার কথা কেন জানি কেটে কেটে আসছে স্যার, আর একবার বলেন, শুনতে পারিনি। আচ্ছা, কেটে কেটে কি সবার কাছেই গেল হঠাৎ? না না স্যার, স্যার, ক্লিয়ার না শুনছে না স্যার, স্যার, ঠিক আছে। পুরো clear শুনছি। ওনার কাছে সমস্যা হতে পারে, আমি আরেকবার বলি। আপনি যখন বাক্য থেকে পার্টস অফ স্পিচ নির্ধারণ করবেন যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, যেমন এই যে আই স আ কোয়াইট কালারফুল বার্ড, এরকম যখন বড় বড় বাক্য থেকে পার্টস অফ স্পিচ নির্ধারণ করবেন, তখন আপনাকে আর্টিকেল আর প্রিপজিশন এই দুটোকে আলাদা করে নেবেন। কারণ দেখেন, আপনারা আর্টিকেল চেনেন না এমন কেউ কি আছেন? না স্যার। প্রেপজিশন চেনেন না এমন কেউ মানুষও খুব খুঁজে পাওয়া দায়। মানে প্রেপজিশন আপনারা ম্যাক্সিমাম গুলোই চিনেন। এই জন্য জি স্যার। আপনি বাক্য থেকে আর্টিকেল আর প্রিপজিশন সবার আগে আলাদা করবেন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। তারপর দেখবেন বাক্য আপনার কাছে ইজি লাগতেছে। তার নমুনা আমি দিচ্ছি বা উদাহরণ দিচ্ছি। লেখা শেষ এইটুকু জি স্যার। সবার? জি স্যার। স্যার, আচ্ছা, যেমন একটা উদাহরণ একটু দেখা যাক, লিখেন আমার সাথে। এক্সারসাইজ ইজ আ মাস্ট ফর সাউন্ড হেলথ। এখন একটা বিষয় খেয়াল করেন, আপনি আগে আলাদা করেন, এটা কি? আর্টিকেল। আর্টিকেল। আর্টিকেল ফরটা কি? প্রিপজিশন। প্রিপজিশন দুটোকে আলাদা করছেন না? এখন আসেন, আর্টিকেলের পর এখানে ওয়ার্ড কয়টা? একটা তাহলে এটা অবশ্যই কি হবে? নাউন নাউন। তাহলে এখন দেখেন, মাস্ট এই শব্দটাকে আপনারা সারা জীবন ব্যবহার করছেন একটা মডাল অক্সিলারি হিসাবে, কিন্তু এখানে কি হিসেবে দেখতেছেন? নাউন। নাউন। অর্থাৎ আপনি আগে থেকে কি জানেন, কি ব্যবহার করছেন, ইট ডাজেন্ট ম্যাটার। ম্যাটার করে কি আপনাকে প্রশ্ন কিভাবে দিচ্ছে সেটার উপরে। একইভাবে প্রিপজিশন পর ওয়ার্ড কয়টা? দুইটা। দুইটা। শেষেরটা নাউন, আগেরটা কি? অ্যাডজেক্টিভ আবার দেখেন, অবজেক্টিভ। ইজটা কি ভার্ব না? জি স্যার। জি স্যার। ভার্বের আগে সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন আর প্রোনাউন। তাহলে এক্সারসাইজ কি প্রোনাউন নাকি নাউন? নাউন। নাউন দেখেন তো পুরো বাক্যের সবগুলো শব্দ ভাঙানো শেষ কিনা। জি স্যার। জি স্যার। এটা বিসিএস এর প্রশ্ন ছিল, প্রশ্ন সবগুলো নিয়ে ছিল না। মাস্ট কোন পার্টস অফ স্পিচ? পারবেন? ইনশাআল্লাহ। জি স্যার। জি স্যার। একইভাবে আসেন গো। এই গো আরেকবার রিপিট করবেন কোন জায়গাটা বলেন? স্যার, প্রথম দিক দিয়া ইয়ে মাস্ট ফর এই তিনটা প্রথমে কিভাবে লিখছিলেন? এটা কি আমি সবার আগে কি বললাম, আর্টিকেল আর প্রিপজিশন আলাদা করবেন, তাই না? জি এখানে আর্টিকেল কোনটা, কে প্রিপজিশন কোনটা? ফর এখন কাজ করেন, আর্টিকেলের পর শব্দ কয়টা? একটা একটাই। মাস্ট, তাহলে আর্টিকেলের পর একটা অর্থ থাকলে কি হবে? নাউন নাউন। হবে। প্রিপজিশনের ঠিক পর ওয়ার্ড কয়টা? দুইটা শেষেরটা নাউন, আগেরটা কি? অ্যাডজেক্টিভ। ইজ ঠিক হচ্ছে আছে। ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট হিসেবে বসতে পারে শুধুমাত্র নাউন আর প্রোনাউন। এখন এক্সারসাইজ তার প্রোনাউন না, উত্তর তাহলে কি? নাউন। নাউন। নকিব ভাই ক্লিয়ার? জি স্যার। এখন আসেন গো। এই গো শব্দটাকে আপনারা সারা জীবন ব্যবহার করছেন কি ভার্ব হিসেবে না? এখন আমি যদি এরকম একটা বাক্য আপনাকে দেই, দিস ইজ দ্য গো অফ লাইফ, তাহলে দেখেন তো এই বাক্য থেকে একই কাজ করেন, আর্টিকেল কোনটা? দি আর্টিকেল দি। প্রিপজিশন কোনটা? অফ। অফ। এখন বলেন, এই গো কোন পার্টস অফ স্পিচ? নাউন। 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 লাইফটাও কি? নাউন। নাউন। কিন্তু আমি যদি বলি দিস ইজ দ্য গো অফ লাইফ সাইকেল, তখন লাইফ কি আর সাইকেল কি? লাইফ Life অ্যাডজেক্টিভ, Life এটাও নাউন। লাইফ ইজ অ্যাডজেক্টিভ। লাইফ টু অ্যাডজেক্টিভ। লাইফ অ্যাডজেক্টিভ, সাইকেল নাউন। তাহলে দেখেন, একই শব্দ, একই শব্দ অবস্থান ভেদে পার্টস অফ স্পিচে পরিবর্তন হয়। কথা কি বুঝছেন? জি স্যার। প্রমাণ পাইছেন? জি স্যার। স্যার, ওয়াটার জানি নাউন হয় এবং ভার্বও হয়, এটা কি হুম। ঠিক? কোন ওয়ার্ডটা? ওয়াটার পানি।
ওয়াটার, হ্যাঁ ভার্ব হয় অবস্থান ভেদে ভাই। যেমন আপনি যদি বলেন আই নিড ওয়াটার, তাহলে আমার দরকার, কি দরকার? ওয়াটার। Water, এটা কি অবজেক্ট না? জি এখন অবজেক্ট হিসেবে বসতে পারে শুধু নাউন আর প্রোনাউন, তাহলে ওয়াটারটা কি নাউন? noun, এখন আসেন, যদি বলা হয় হি ওয়াটার্স দ্য প্ল্যান্ট, জি স্যার তাহলে দেখেন এখানে এটা হি verb। হচ্ছে সাবজেক্ট আর ভার্ব বসে কি সাবজেক্টের পর, জি তাহলে এটা হচ্ছে আপনার ভার্ব। বুঝছেন? জি স্যার, এখন আবার যদি বলেন ওয়াটার অ্যাডজেক্টিভও হয়, যেমন আমি যদি আপনাকে বলি ইট ইজ এ ওয়াটার বেলুন, পানির বেলুন, তাহলে ওয়াটারটা কি? adjective, আর্টিকেলের পর Adjective. ওয়ার্ড কয়টা? দুইটা, শেষেরটা নাউন, আগেরটা কি? Adverb, adjective. adjective, কথা কি বুঝছেন? জি স্যার, থ্যাংক ইউ, হ্যাঁ, ধন্যবাদ স্যার, বুঝছি, মানে একটা শব্দ বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে, দেখবেন বাক্যে সেটা কিভাবে বসছে। বুঝতে পারছেন? জি শুধু ওয়াটার যদি বলেন শুধু ওয়াটার, তাহলে এটা বলাটা মানে ভুল হবে, যেটা আসলে কি, এটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। এই জন্য আগে বাক্য দেখবেন, এবং পরীক্ষায় যখন প্রশ্ন থাকবে তখন আপনাকে বাক্য দিয়েই থাকবে। বুঝছেন কথা? হ্যাঁ, আচ্ছা, তাহলে যা পড়ছেন আগে একটা মিনিট রিভাইজ দেন তো ভাই, যা পড়ছেন। কোনো কনফিউশন আছে কোথাও? না স্যার, আচ্ছা, দেখতেছি। এখন আসেন দুইটা কনসেপ্ট বলি নাউনের, তারপর প্রোনাউনে যাই। ভার্বাল নাউন কি? ভার্বাল নাউন কি? দেখেন, সাধারণত এই ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে তখন তাকে আমরা কি বলি? জেরান্ড, তাই তো? হ্যাঁ, জি জি স্যার। স্যার। আচ্ছা, কিন্তু ভার্বাল নাউনটা তাহলে কি? জেরান্ডের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। কি রকম ডিফারেন্স? দা এবং অফের মাঝে, দা এবং অফের মাঝে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি থাকে, আবারও বলি, দা এবং অফের মাঝে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি থাকে, তবে সেই ভার্ব প্লাস আইএনজিটিকে বলা হয় ভার্বাল নাউন। বলা হয় কি? ভার্বাল নাউন। এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে জেরান্ড আর ভার্বাল নাউনের তফাৎ কি, তাই না? তাহলে দেখেন তো, জেরান্ড কি সরাসরি আইএনজি না? জি স্যার। কিন্তু জি স্যার যখন ভার্ব আমি আপনাকে বলতেছি ভার্বাল নাউন, তখন কি শুধুই আইএনজি নাকি তার সামনে একটা দা পরে একটা অফ আছে? অবশ্যই জি স্যার এই যে এটাই হচ্ছে তফাৎ। তাহলে এই দা এবং অফের মাঝখানে আইএনজিটাকে বলা হচ্ছে কি? ভার্বাল নাউন। স্যার এটা কি শুধু দা আর অফে থাকবে নাকি আর্টিকেল আর প্রিপজিশনের মাঝখানে না, ভিপিলা থাকবে অন্যান্য নাকি? আর্টিকেলের পর মানে আইএনজি বসানো যায় না, মানে ও লাগে আচ্ছা না। আচ্ছা, তাহলে ঠিক আছে। স্যার মুছবেন না, লেখা হয়নি এখন। উমা, কথাটা লেখেন নাই? আমি একটু বলি, দা এবং অফের মাঝখানে যদি কখনো ভার্ব প্লাস আইএনজি থাকে, তবে সেই ভার্ব প্লাস আইএনজিটাকে কি বলা হয়? ভার্বাল নাউন। ভার্বাল নাউন। হুম, যেমন আমি যদি আপনাকে বলি প্লেইং, তাহলে প্লেইংটা জেরান্ড হতে পারে। কিন্তু আমি যদি আপনাকে বলি চিলড্রেন লাইক দ্য প্লেইং অফ ডলফিনস, তখন এই প্লেইংটা কি ভাই? ভার্বাল নাউন। ভার্বাল নাউন। ভার্বাল নাউন। একইভাবে
উই স্যার এটা কি এনজয়েড। অ্যাডজেক্টিভ মনে হচ্ছে যে না আপনি রে তো ভাই, বললেন ভার্বাল নাউন কিন্তু অ্যাডজেক্টিভ মনে হচ্ছে খালি। কেন অ্যাডজেক্টিভ মনে হচ্ছে নকিব ভাই, একটু বলেন তো। আর্টিকেলের পরে তো আপনার একটাই ওয়ার্ড আছে, ওটা তো নাউনই হবে। আর প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড আছে, ওটাও নাউন। সারোয়ার ভাই ওনাকে বলতে দেন, সরি স্যার। স্যার সমস্যা নেই। উত্তর উত্তর পেয়ে গেছি স্যার। আচ্ছা, আমি উত্তর আপনার দ্বারাই বের করে নিতাম। উই এনজয় দ্য প্লেইং অফ বাংলাদেশ, তাহলে এখানে ভার্বাল নাউন কোনটা? Playing. Playing. Playing। প্রশ্ন কিভাবে আসে, আপনাকে 4টা বাক্য দিতে পারে, 4টা বাক্য দিয়ে বলবেন নিচের কোন বাক্যে ভার্বাল নাউন ব্যবহার করা হয়েছে। তখন দেখবেন 4টা বাক্যের মধ্যে কোনো একটা বাক্যের মধ্যে আইএনজি আছে এবং সামনে আছে দা, পরে আছে অফ। বুঝা গেছে? জি স্যার। কম্পাউন্ড নাউন কি? তো কম্পাউন্ডের বাংলা হচ্ছে যৌগিক। তাহলে যৌগিক নাউনটা কি তাহলে একটু বলি। যেমন দেখেন তো সান, এই সান একটা নাউন না? আবার লাইট আর একটা নাউন, কিন্তু সান আর লাইট একসাথে যুক্ত হয়ে একটা নতুন নাউন গঠন করে, তার নাম কি? Sunlight. সানলাইট। Sunlight. অর্থাৎ দুইটা নাউন পরস্পর যুক্ত হয়ে যে নতুন নাউন গঠন করে সেই নাউনটাকে কি বলা হচ্ছে? কম্পাউন্ড, মানে যৌগিক। অথবা উল্টাটাও বলা যায়, যে শব্দকে ভাঙলে দুইটা নাউন পাওয়া যায় তাকেও কি বলে? কম্পাউন্ড নাউন বলে। তাহলে একটা কথা এভাবে লিখতে পারেন, অতএব নাউন প্লাস নাউন ইকুয়াল টু কম্পাউন্ড নাউন। কথা বুঝতে পারছেন? জি স্যার। যেমন একটা উদাহরণ দেখেন তো, হোম, হোম একটা নাউন, ওয়ার্ক আর একটা নাউন, তাহলে দুটা মিলে কি হয়? হোমওয়ার্ক, Homework. কম্পাউন্ড নাউন। হাউস একটা নাউন, ওয়াইফ আর একটা নাউন, দুটা মিলে কি হয়? Housewife. Housewife. একইভাবে দেখেন তো ক্লাসরুম, এটাও কি কম্পাউন্ড নাউন না? জি স্যার। Yes, sir. এরকম নাউনের বেসিক একটা আইডিয়া পাইছেন? Yes, sir. ক্লাসিফিকেশন করব মূল ক্লাসে। ডান? জি স্যার। ওকে, এখন আসেন প্রোনাউন নিয়ে কিছু কথা বলা যাক। এই যে প্রোনাউন কথাটা, এই প্রোনাউন কথাটাকে যদি আপনি ভাঙেন তাহলে দুইটা কথা আসে, একটা হচ্ছে প্রো, একটা হচ্ছে নাউন। হ্যাঁ, Noun. তাহলে প্রোতে কি? প্রোতে হচ্ছে প্রক্সি অফ নাউন। প্রক্সি দেওয়া বলতে কি বোঝায়? আপনারা মাঝে মধ্যে কোনো কোনো পরীক্ষায় শোনেন না প্রক্সি পার্টি, ডিভাইস পার্টি। প্রক্সি মানে হচ্ছে যিনি মূল পরীক্ষার্থী তিনি পরীক্ষার বদলে আরেকজন পরীক্ষা দিচ্ছে, এটাকে বলে প্রক্সি দেওয়া, মানে কারো পরিবর্তে কাজ করা। কথা বুঝতে পারছেন? Yes, তাহলে sir. প্রোনাউন কার পরিবর্তে কাজ করে বা কার পরিবর্তে বসে? Noun-এর পরিবর্তে। নাউনের পরিবর্তে বসে। ঠিক আছে? যেমন আমরা স্কুল কলেজে বা ভার্সিটিতে একটা আকাম করতাম, এটা আপনারাও করছেন। কোনো বন্ধু যখন ক্লাসে আসতে লেট হইতো বা আসতো না, তখন আমরা তার বদলে ইয়েস স্যার বলতাম নাম ডাকলে। এই আকাম করছি আমরা? স্যার এখনো করি। যাই হোক, যারা রানিং আছেন তারা তো করেন, তাই না? যাই জি হোক, স্যার। এটাকে বলে প্রক্সি দেওয়া, তার মানে তার পরিবর্তে কোনো একটা কাজ করে দেওয়া। তাহলে প্রোনাউনের কাজই হচ্ছে নাউনের প্রক্সি দেওয়া। পরিবর্তে। ঠিক আছে? তাহলে দেখেন তো কোনো বাক্যে যদি নাউন উল্লেখ না করা থাকে, হ্যাঁ, তাহলে কি প্রোনাউন ব্যবহার করা যায়?
না স্যার। মেবি না স্যার। না না স্যার, মেবি না, না না ব্যবহার করা যায় না। যেমন নাউনের পরিবর্তে বসে তাহলে তো না থাকলে ব্যবহার করার সুযোগ নেই স্যার। যেমন আমি যদি আপনাকে বলি যে রহিম লাভস হার, এখন বলেন তো এই হার বলতে কারে বুঝাইতেছেন? বুঝতেছেন কাউরে? না স্যার না না। তাহলে হ্যাঁ হ্যাঁ, মহিলা বা কোনো একটা প্রণাম থাকা লাগবে স্যার। মানে অবশ্যই অনির্দিষ্ট কোনো কাউকে একটা নাউন বা প্রোনাউন থাকতে হবে যার পরিবর্তে সে বসবে। সরি, নাউন থাকা লাগবে, অর্থাৎ প্রোনাউন যেহেতু নাউনের পরিবর্তে বসে অবশ্যই সে বাক্যটার মধ্যে যেন নাউন উল্লেখ করা থাকে, না হলে সেই বাক্যটা হবে না। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এখন আসেন প্রোনাউন থেকে কি কি লাগে। প্রোনাউন থেকে তিনটা অংশ লাগে। প্রথমত লাগে হচ্ছে ক্লাসিফিকেশন। এরপরে হচ্ছে আমরা আজকে ক্লাসিফিকেশনটাই শুধু পড়বো। হ্যাঁ, আপাতত এইটুকু শিখি, তারপর বাকিটা। এখন আসেন লিখবেন প্রোনাউন 8 প্রকার। প্রোনাউন কত প্রকার? 8 প্রকার। 8 প্রকার। তবে বিভিন্ন বইতে এটাকে 9 প্রকার বলা হয়ে থাকে, বা বিভিন্ন বইতে 10 প্রকারও বলছে। তাহলে আপনার শেখা উচিত কয় প্রকার? স্যার 8 8 প্রকারই প্রকার। 8 প্রকার হচ্ছে মেইন। তাহলে শেখা উচিত কত প্রকার? 8 8 প্রকার। প্রকার। 10 প্রকার শেখা উচিত। জি স্যার। 10 প্রকার। এই তো, যাতে ভেজাল না লাগে। 10 প্রকার কেমনে হইলো এটা জানবেন। আর কোন পরীক্ষায় যদি কখনো আসে প্রোনাউন কত প্রকার, অথবা কেউ যদি জিজ্ঞাসা করে কত প্রকার, তাহলে উত্তর দিবেন 8 প্রকার। 8 প্রকার। আচ্ছা, তাহলে প্রথম যে প্রোনাউন সেটা লিখবেন পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক সর্বনাম। তো যখনই আপনি পার্সনের কথা নিয়ে আসবেন বা পার্সনের কথা নিয়ে আসবেন, তখন 3টা পার্সন আছে দুনিয়াতে। কে কে? ফার্স্ট First পারসন, second সেকেন্ড person, পারসন, third person। থার্ড পারসন। ফার্স্ট পার্সনটা হচ্ছে বক্তা, যে কথা বলে। সেকেন্ড পার্সন হচ্ছে শ্রোতা, ঠিক আছে। আর থার্ড পার্সন হচ্ছে বক্তা বা শ্রোতা কেউ না, থার্ড পার্টি। মানে তোমার আমার বাইরে দুনিয়াতে যা থাকবে সেগুলো সব কি? থার্ড পার্সন। থার্ড পারসন। এখন ফার্স্ট পার্সন কোনটা কোনটা? আমি সংক্রান্ত বা আমি যেখানে থাকবো, আমি একা থাকি আর আমি সহ আরেকটা থাকি। সেকেন্ড পার্সন কি? তুমি সংক্রান্ত, তাহলে ইউ। আর একটা এখানে শব্দ দেখতেছেন, তার নাম কি? দাও। দাও। দাও আবার কি জিনিস এটা বলতে পারেন? দেখেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে হাউ আর ইউ, এই কথাটার বাংলা কি? তুমি কেমন আছো? আচ্ছা, এটার বাংলা আপনি কেমন আছেন হয় না? জি স্যার। এটার বাংলা তুই কেমন আছিস হয় না? জি স্যার। হয়। তাহলে ইউ এর অর্থ তুই, তুমি, আপনি তিনটেই বোঝায় নাকি? জি স্যার। জি স্যার। এখন যদি আপনি বলেন হাউ আর দাও, ভাই এই দাও মানে হচ্ছে তুই, তখন হাউ আর দাও এর বাংলা কি? তুই তুই। কেমন আছিস। অর্থাৎ দাও বলতে বোঝায় তুই। আর থার্ড পার্সন কোনটা? হি, শি, দে, ইট, এই জিনিসগুলোকে বলা হয় থার্ড পার্সন, মানে তোমার আমার বাইরে যা থাকবে। এখন এই সবগুলো ব্যক্তি প্রকাশ করে, এই জন্য নাম তো পার্সোনাল, তাই না? কিন্তু জি স্যার। ইট, এটা কি কখনো ব্যক্তির সাথে বসে? না স্যার, বস্তু। বস্তু। এই জন্য বিভিন্ন গ্রামার বইতে বা বিভিন্ন ব্যাকরণবিদ ইট একটা নতুন প্রোনাউন বের করছে, যাকে আমরা বলি ইমপার্সোনাল প্রোনাউন। জি স্যার, অর্থাৎ ইম্পার্সোনাল। যদি কখনো প্রশ্ন করা হয় ইট কোন প্রোনাউন, তাহলে উত্তর কি আসবে? ইম্পার্সোনাল। ইম্পার্সোনাল। ওই যে 8 প্রকার পড়বো, আর এটা হচ্ছে একটা এক্সট্রা। তাহলে কয় প্রকার হলো? 9 প্রকার। 9টা। 9 প্রকার। আরো একটা দেখবো এক্সট্রা জায়গা মতো। স্যার, একটা কোশ্চেন আছে। বলেন। স্যার স্যার, বিভিন্ন ইম্পার্সোনাল না নামের ক্লাসিফিকেশন করতে গিয়ে ইটকে শুধু পার্সোনাল বলেই চালাই দিছে। কোথায়? অনেক জায়গায় এক্সাম্পলে দেখছি, যেমন 7-8 এর যে বইগুলো আছে, গ্রামার বই, ওইসব বইতে ইট রে পার্সোনাল প্রোনাউনই বলা আছে। না, ইট হচ্ছে ইমপার্সোনাল। মানে স্যার, সাধারণত ভুল দিছে। ভাই, সৃষ্টির আদি থেকে আমি বলি প্রোনাউন হচ্ছে 8 প্রকার ধরে না? হ্যাঁ, তাহলে 8 প্রকার যদি ধরেন, তাহলে ইটটা কোন প্রোনাউনের মধ্যেই পড়তেছে? ওই পার্সোনাল। পার্সোনালের ভিতরে। কিন্তু যেহেতু গ্রামারটা বা ভাষার রীতিমতো পরিবর্তন হচ্ছে, বিভিন্ন গ্রামার বইতে ইটটাকে বলা হয়েছে ইমপার্সোনাল। বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু জি স্যার। যখন ইংলিশ গ্রামার পয়দা হয়েছিল বা শুরু থেকে, ইটটা কোন প্রোনাউনই ধরা হয়? পার্সোনাল ধরা হয়। স্যার,
বুঝতে পারছেন এখন? জি স্যার, আন্ডারস্ট্যান্ড। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা কি জানেন? বিশেষ করে ইংলিশের সমস্যা। আমরা 7-এ পড়ি এক গ্রামার, 8-এ উঠার পর পড়ি আরেক গ্রামার আরেকটু বেশি, 9-10-এ আরেকটু বেশি, 11-12-এ বা ইন্টারমিডিয়েটে আরেকটু বেশি। চাকরির সেক্টরে আইসা দেখি যা পড়ছি সবই ভুল। ভুলটা স্যার একমত, স্যার একমত। হ্যাঁ, চাকরির সেক্টরে আইসা দেখেন যে এ কোন জায়গায় আসলাম, এইসব কি, কই থেকে আসলো? ওই যেটা ওবায়দুল কাদেরের ডায়লগ ছিল না, আরে এরা কারা, জি স্যার। এরকম একটা এক্সপ্রেশন মনে হয় আপনাদের। যাই হোক, যেমন এই যতটুকু আপনারা পড়ছেন কিছু ডিটেইলস পাইছেন যেগুলো আগে দেখেন নাই। আচ্ছা, এখন আসেন, একটা এক্সট্রা নোট লিখবেন। কিরকম নোট? যখন আপনারা ব্যক্তির ক্ষেত্রে প্রোনাউন ব্যবহার করেন, ব্যক্তির ক্ষেত্রে যখন প্রোনাউন ব্যবহার করেন এবং যখন সেটা সিঙ্গুলার হয়, তখন আপনারা কি হি বা শি ব্যবহার করেন না? জি স্যার। মানে ব্যক্তির ক্ষেত্রে যখন প্রোনাউন ব্যবহার করেন সিঙ্গুলারে, তখন কি কি ব্যবহার করেন? হি অথবা শি নাকি? জি স্যার। প্লুরাল হলে কি ব্যবহার করেন? স্যার দে অথবা দেম। দেম। দে। দেম তো অবজেক্টিভ ফর্ম, ওদিকে যাই না। এখন আসেন বস্তু। যখন বস্তুর ক্ষেত্রে সিঙ্গুলার হয় তখন কি ইট ব্যবহার করেন? জি স্যার। আচ্ছা, বস্তুর ক্ষেত্রে প্লুরাল হলে কি ব্যবহার করবেন? ইটস। দেখছেন কি কিউট উত্তর দেয়? না, ওরে ভাই, ইটস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। স্যার মানে এটা তো এই জন্য এটাও স্যার তাহলে উত্তর দিলাম। স্যার এটাও দিয়ে হবে তাহলে। ইটের লগে এস বসায় দিছে। হাই রে ভাই, কিউট উত্তর, মনে স্যার রাখেন। এটা দেই নাই। ইটের এটাও দিয়ে হবে। প্লুরাল দে। জি স্যার। অর্থাৎ জি স্যার। দে হচ্ছে এমন একটা প্রোনাউন যেটা ব্যক্তিবাচক প্লুরাল এবং বস্তুবাচক প্লুরাল উভয়ের সাথেই বসে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ডান। ডান স্যার। এই জন্য মাঝে মধ্যে প্রশ্ন আসে এভাবে, ইটের প্লুরাল কি? তাহলে উত্তরটা হচ্ছে ইটের প্লুরাল দে। দে। ডান। স্যার 2 নম্বরে আসেন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে 5টা: দিস, দ্যাট, দিস, দোজ আর একটা সাচ। সাচের বাংলা হচ্ছে এমন। স্যার এই সাজ পাইলাম বাংলা না। কি? আপু কি বললেন? নির্দেশক সর্বনাম। না না, কি যেন আপু একটা প্রশ্ন করতে নিলেন যে। এটার বাংলা স্যার। ও, ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দেশক। না স্যার, নির্দেশ করে, সাজ যেমন সাজ। দিস মানে এইটা, দ্যাট মানে ওইটা। মানে কাছের জিনিসের ক্ষেত্রে দিস আর দূরের জিনিসে দ্যাট। দ্যাট। না স্যার, দ্যাট তো তার কাছের। হ্যাঁ, স্যার দিস আর দোষ হবে দূরের। হ্যাঁ, না, স্যার দ্যাট দ্যাট দূরে। দিস মানে এই আর দ্যাট মানে আমি ওই। আপনাকে আবার লিখে দিই, বুঝলি না? শুনেন শুনেন শুনেন। This কাছে হচ্ছে কাছের সিঙ্গুলারও হতে singular, পারে, আবার plural। প্লুরাল। হতে পারে। যদি কাছে সিঙ্গুলার হয় তাহলে হবে দিস, কাছে প্লুরাল হবে দিস। দ্যাট। জি স্যার। ওই জি। দূরে যদি হয় তাহলে সিঙ্গুলার দ্যাট, আর দূরে হলে প্লুরাল দোজ। দোষ। এখন আত্মা শান্তি হয়েছে? জি স্যার। দিস কিন্তু কাছে ভাই, দিস কাছের প্লুরাল। লিখছেন? জি স্যার। এরপরে আসেন ডিস্ট্রিবিউটিভ। বাংলা নাই, বাংলা জানার দরকারও নাই। ডিস্ট্রিবিউটিভ হচ্ছে 4টা: ইচ, এভরি, আইদার, নাইদার। ইচ, এভরি, আইদার, নাইদার। এখন এই আইদার বা নাইদার এটা সবসময় বসবে 2 জনের ক্ষেত্রে, বা যখন ব্যক্তি বা বস্তু কয়টা হবে? 2টা। যখনই ব্যক্তি বস্তু 3 অথবা তার অধিক তখনই হবে ইচ অথবা এভরি।
যেমন আইদারের বাংলা কি বলেন তো? স্যার উভয়। না, দুইয়ের মধ্যে যে কেউ। যেমন আমি যদি আপনাকে বলি যে আইদার ক্যান ডু দিস, তার মানে দুইজনের মধ্যে যে কেউ এটা করতে পারবে, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল বোঝায়। হ্যাঁ, নাইদার মানে হচ্ছে নট প্লাস আইদার, তাহলে বাংলা কি হবে? কেউই না। দুইয়ের কেউ না। মধ্যে কেউ না। ওকে, এখন আসেন ইচ। ইচের বাংলা কি? প্রত্যেকে। প্রত্যেকে বলতে কি? অনেকের মধ্যে প্রত্যেকে, এটা মনে রাখবেন। আমি যদি আপনাকে বলি যে ইচ ওয়ান অথবা এভরি ওয়ান, তার মানে এখানে অনেক ব্যক্তি আছে, তার মধ্যে প্রত্যেকের কথা বলতেছেন। অনেকের মধ্যে হ্যাঁ, অনেকের মধ্যে প্রত্যেকে। যেমন একটা ক্লাসে 60 জন, এখন আপনি বললেন যে প্রত্যেকে পাশ করছে, তখন আপনি কি বলবেন? 60 জনের মধ্যে প্রত্যেকজনই ইচ ওয়ান অফ দেম, এই টাইপের। অথবা এভরিওয়ান পাস বা পাস দ্য এক্সাম। বুঝতে পারছেন ভাই? আর যেটা বললেন উভয়, সেটা হচ্ছে বোথ। বোথ মানে উভয়, আমি কিন্তু উভয়ের কথা বলি নাই। 3 ক্লিয়ার? স্যার 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 আরেকবার যদি বলতেন স্যার, ইস এবং এভরির মধ্যে পার্থক্যটা, মানে ইচ আর এভরির মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স নাই, দুটো একটা একটার পরিবর্তে বসতে পারে। একটা পার্থক্য আছে, সেটা ডিটারমিনে পড়ানোর সময় পড়াবো। ওকে, স্যার আচ্ছা। 4, ইন্টারোগেটিভ প্রোনাউন। তো ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে সকল WH ওয়ার্ড, স্যার সকল WH ওয়ার্ড। ব্র্যাকেটে লিখে রাখবেন তবে, হোয়াইল নয়। মানে হোয়াইলটাও WH ওয়ার্ড, কিন্তু হোয়াইল কোনোভাবেই ইন্টারোগেটিভ প্রোনাউন নয়। তাহলে এই বাক্যটা দেখতেছেন, শি ক্যান রেকগনাইজ হু ডিড দিস। বলেন তো এই বাক্যের মধ্যে ইন্টারোগেটিভ প্রোনাউন কোনটা? হু সাবাস। কিন্তু এই স্যার এটা তো বাক্যের ইন্টারোগেটিভ মধ্যে, প্রোনাউন না, আরে ভাই এটা শুনেন, তো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। তাহলে এই বাক্যের মধ্যে কোনো ইন্টারোগেটিভ প্রোনাউন নাই। জি স্যার। নাই স্যার। যদি বাক্যটা আপনাকে এভাবে বলতাম, হু ডিড দিস এবং লাস্টে কোশ্চেন মার্ক, তখন হুটা কি হইতো? তখন ইন্টারোগেটিভ প্রোনাউন হতো। ইন্টারোগেটিভ প্রোনাউন তো নাই। দাঁড়ান, এখন তাহলে আর ইন্টারোগেটিভ সকল সবসময় ডব্লিউএস ওয়ার্ড, বাকি কি বাদে বললেন? হোয়াইল নয়। আচ্ছা, তাহলে একটা নোট ছোট্ট করে লিখবেন কিরকম। ইন্টারোগেটিভ প্রোনাউন অবশ্যই বাক্যের কোথায় বসবে? শুরুতেই। শুরুতেই। অর্থাৎ বাক্যের গঠনটা হবে নিম্নরূপ। কিরকম গঠন হবে? শুরুতে পদবাচ্য। WH ওয়ার্ড থাকলে আগে বসে অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব। যেমন যদি বলে সে কোথায় বাস করে, তাহলে কোথায় ইংলিশ কি? Where? Where। সে কোথায় বাস করে? এই যে হোয়ার ডাজ হি লিভ। যদি বলেন তুমি কি চাও, What অথবা do you সে want? কি চাইলো, হোয়াট ডিড হি অথবা শি ওয়ান্ট। দেখেন তো গঠন মিলছে কিনা? স্যার পিভি মানে প্রিন্সিপাল ভার্ব, এভি হচ্ছে অক্সিলিয়ারি, আর পিভিতে কি? প্রিন্সিপাল। পিপল, PAL কিন্তু না। লিখছেন? একটা
ডান? জি স্যার ডান। তারপরে ইনডিফিনিট। 5 নাম্বার ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, যেগুলো নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় না। যেমন অল, অল বলতে সবাইকে বোঝায়, স্পেসিফিক কাউকে বোঝায় না। সাম বলতে কিছু, মেনি অনেক, ওয়ান মানে যে কোনো একজন, বোথ মানে উভয়। আর সাউন্ড আসতেছে কি দু একজনের কাছ থেকে, একটু মিউট রাখবেন। আমি বারবার কিন্তু বলবো না ভাই, দেখবেন ধূপ করে ক্লাস থেকে রিমুভ করে দিছি, তখন আর ঢুকতেও পারবেন না। আপনারা ম্যাচিউরড, এই জন্য আপনাদেরকে একাধিকবার কথা বললে আপনাদের জন্যই সেটা অসম্মানজনক। সাম, এভরি, এনি, নো এর সাথে যোগ করে দিবেন বডি, থিং বা ওয়ান, মানে সামবডি, সামথিং, সামওয়ান, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, এনিবডি, এনিথিং, এনিওয়ান, নোবডি, নাথিং, নো ওয়ান। এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। যেমন মাঝে মধ্যে আপনারা প্রায় বলেন যে একটা ওই যে ফেসবুকে একটা ইয়া দেখছেন না, মজা করে বলে যে জীবনে তো অনেককেই হারাইলাম, তখন কি বলা লাগে? আই হ্যাভ লস্ট, আমি হারালাম, হারিয়েছি অনেককে, মেনি ইন মাই লাইফ। অনেকে ফেসবুকে আবার খুব সুন্দর সুন্দর স্ট্যাটাস দেন যে কিছু মানুষের জন্মই হয় ঘৃণা পাওয়ার জন্য। এই যে ট্রান্সলেশন, সাম আর বর্ন টু বি হেটেড। এরকম স্ট্যাটাস দেন নাকি আপনারা? না স্যার। না স্যার, এত দুঃখ নেই। এখনো দেয়নি স্যার। ও মানে সামনে দিবেন না? স্যার, এত দুঃখ নাই। আরে দূর, কই গেলাম? 3 নম্বরে আসেন, একটা উদাহরণ লিখেন। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। তাহলে এখানে ওয়ানটা কি? ইনডেফিনিট প্রোনাউন। জি স্যার প্রণাম। যেমন আপনারা মাঝে মধ্যে বলেন যে ওই যে কেউ আমার কলম চুরি করেছে, তখন আমরা কি বলি? সামবডি হ্যাজ স্টোলেন মাই পেন। তাহলে ওই সামবডি কি স্পেসিফিক কাউকে বোঝায় আদৌ? না। লিখছেন? জি স্যার, লিখে শেষ। স্যার হুম? মনে হচ্ছে আমাদের নেট চলে গেছে। কার? আমার? আমাদের আমাদের আপনি একটু আওয়াজ দিয়ে তাই বলছি। ও আচ্ছা। স্যার হুম, বলেন। স্যার এখানে স্যার ওয়ান্স, স্যার এটা কোন পার্সোনাল হবে স্যার? এটা জি দেখেন স্যার। তো কি আছে, ওয়ানের সাথে না, অ্যাপোস্ট্রোফি। পসেসিভ না। এই তো লাইনে আসছেন, পজিটিভ অ্যাডজেক্টিভ। ও, এই অ্যাপোস্ট্রোফির একটা ভেজাল আছে, হ্যাঁ একটু এই প্রোনাউনটা শেষ হলে একটু মনে করেন তো আমাকে। অ্যাপোস্ট্রোফির একটা ভেজাল আছে, মানে 2 মিনিট লাগবে জি শেষ। স্যার। আমি ভুলে গেছিলাম, নাউনে বলা উচিত ছিল আমার। এখন একটা ইয়া লিখেন, 6 নম্বরে আসেন, রিসিপ্রোকাল প্রোনাউন। তো রিসিপ্রোকাল মানে হচ্ছে পরস্পর। যেমন ধরেন দুইজন বন্ধু বাজারে গেছেন, একজন আরেকজনকে দেখলেন, মানে দুইজন দুইজনকেই দেখছেন। তার মানে কাজটা কি শুধু একমুখী নাকি দ্বিমুখী? দ্বিমুখী। দ্বিমুখী। অর্থাৎ রিসিপ্রোকাল মানে হচ্ছে পারস্পরিক সর্বনাম। ইচ আদার আর হচ্ছে ওয়ান আনাদার। ইচ আদার বসে হচ্ছে দুইজনের ক্ষেত্রে, আর ওয়ান আনাদার বসে হচ্ছে 3 অথবা 3 প্লাসের ক্ষেত্রে। যেমন ধরা গেল এরকম, টু ফ্রেন্ডস, দুইজন বন্ধু, স, তাহলে এখানে কি দিবেন? ইচ আদার না ওয়ান আনাদার? ইচ Each আদার। other.
যেহেতু ব্যক্তি এখানে দুইজন, other. এই জন্য আমাদেরকে কি বলতে হবে? Yes. Each other. ইচ আদার। যদি এইখানে হয়তো 3, 4, 5 উপরে যতগুলাই হোক, তাহলে উত্তর কি হবে? One another. Other. এই জন্যই বলছি ইচ আদার বসে হচ্ছে দুইজনের ক্ষেত্রে, আর যখনই 3 অথবা তার অধিক হয় তখন বসাইতে হয় ওয়ান অ্যানাদার। স্যার এটা বস্তুর ক্ষেত্রে আছে কিছু স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার বস্তুর ক্ষেত্রে এরকম কিছু উদাহরণ আছে? না বস্তুর ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যায়, একটা প্রশ্ন আসছিল সেটা অ্যাডমিশন টেস্টে। ডাবল স্টার্স অরবিট ড্যাশ, উত্তর বলেন এই দুটোর মধ্যে। Sir, each other. Each other. কারণ ডাবল মানে কয়টা বোঝায়? দুই। দুইটা। দুইটা। উত্তর ইচ আদার। স্যার বাক্যটা বাংলা। ডাবল স্টার্স বলতে কি? দুটো তারা, হ্যাঁ, জি। দুটো তারা একে অন্যকে আবর্তন করে ঘোরে, এরকম। এটা সাধারণত আসছিল এরকম, যেমন দেখেন সূর্য, হ্যাঁ, তাহলে পৃথিবী কি সূর্যের চারদিকে ঘুরে না? জি। জি স্যার। এরকম টাইপের ভাবতে পারেন যে দুটো তারা অরবিট মানে হচ্ছে ঘুরপাক করে একে অন্যকে, মানে একে অন্যের চারপাশে, এরকম একটা সিচুয়েশন। লেখা শেষ? জি স্যার। জি স্যার। নাম্বার 7, রিফ্লেক্সিভ প্রোনাউন। সকল সেলফ অথবা Self অথবা self. সেলফস, হ্যাঁ, সকল সেলফ অথবা সেলফ যুক্ত ওয়ার্ড, যেমন হি কিল্ড হিমসেলফ। তাহলে এখানে হিমসেলফ কোন প্রোনাউন? স্যার এটা হলো রিফ্লেক্সিভ। আরেকটা যদি বাক্য আপনাকে বলা হয় হি হিমসেলফ কিল্ড দ্য গার্ল, এখানে হিমসেলফটা তাহলে কি আবারও? এটা রিফ্লেক্সিভ Reflexive. কিন্তু এখানে মনে হয় উত্তরটা emphatic হচ্ছে pronoun হতে পারে। এটা রিফ্লেক্সিভ হবে না, এটা হবে এমফ্যাটিক। emphatic pronoun, রাইট। এখন কথা হচ্ছে স্যার, আমি উপরেরটাও হিমসেলফ শেষ করতে দেন, উপরেরটাও হিমসেলফ, পরেরটাও হিমসেলফ। প্রথমটাকে বললাম রিফ্লেক্সিভ, পরেরটাকে বলতেছি এমফ্যাটিক, কাহিনী কি? রাইট, এখন আসেন এমফ্যাটিক প্রোনাউন কাকে বলে? এমফ্যাটিক প্রোনাউন মূলত আসছে হচ্ছে এমফ্যাসাইজ শব্দটা থেকে। তাহলে বলেন তো এমফ্যাসাইজ শব্দের অর্থ কি? জোর প্রদান করা, তাই তো? এখন কথা বলছেন, আপনারা রান্না বান্না পারেন আপুরা? জি স্যার। হ্যাঁ, টুকটাক। জি স্যার। ধরেন আপনি বাসায় একটা রান্না করছেন যে আই কুকড দিস, আমি এটা রান্না করছি। এখন দেখা গেল খাবারটা দুর্ভাগ্যবশত খুব স্বাদ হয়ে গেছে, আপনার বাসায় বলল এটা কি তুই রান্না করছিস? তখন আপনি রাগ করে হোক বা যেমনি হোক মাঝে মধ্যে বলেন না আমি নিজেই রান্না করছি এটা, বলেন? জি স্যার। Yes, sir. I এই যে myself আমি cooked this. নিজেই, এই যে একটা জোর দিছেন না, তখন এই যে আমি ইংলিশ আই, তাহলে নিজের ইংলিশ কি? Myself. নিজের ইংলিশ হচ্ছে মাইসেলফ। তাহলে দেখেন এই যে মাইসেলফটা ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসছে কি কাজে? জোর দেওয়ার কাজে না? জি স্যার। জোর দেওয়ার ইংলিশ কি? এমফাসাইজ। আর এই এমফাসাইজ থেকে একটা প্রোনাউনের নাম আসে, তার নাম কি? emphatic প্রোনাউন। কথা কি বুঝছেন? কিন্তু আপনারা এই ধরনের বাক্যে একটা কিউট কাজ করেন। কি কিউট কাজ জানেন? আপনারা বাক্যটা এমনে বলেন মাই সেলফ কুক দিস, এরকম কথা কিন্তু বলেন। আদৌ কি বাক্যটা ঠিক হবে? না। না, I কারণ হবে না। সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউনই লাগবে। মাইসেলফ তো সাবজেক্টিভ না।
এখন আসেন কথাটা লিখে দিই। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো যখন জোর দেওয়ার উদ্দেশ্যে বা জোর দেওয়ার জন্য সাবজেক্টের ঠিক পরেই বসে, তখন তাদেরকে কোন প্রোনাউন বলে? স্যার এমফ্যাটিক। Imperative pronoun. তখন তাদেরকে এমফ্যাটিক প্রোনাউন বলে। তাহলে রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউন আসলে একই শব্দ, শুধুমাত্র অবস্থান ভেদে তারা পরিবর্তিত হয়। যখন সাবজেক্টের ঠিক পরেই বসবে, যেমন আই তারপর ঠিক মাই সেলফ, যদি থাকতো হি, তাহলে যদি বলতাম হি হিমসেলফ, তাহলে হিমসেলফটা এখানে কি? এমফ্যাটিক। এমফ্যাটিক। যদি বলতাম শি হারসেলফ, তাহলে হারসেলফটাও এখানে কি? Emphatic. এমফ্যাটিক। এমফ্যাটিক। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। লেখা শেষ? জি স্যার। And the last one, এমফ্যাটিক প্রোনাউন হচ্ছে একটা এক্সট্রা, এই তো? তাহলে এক্সট্রা পেলেন দুইটা। and the number 8, the king of all pronoun, তার নাম হচ্ছে রিলেটিভ। এটা মূল ক্লাসে আলোচিত হবে বা আলোচনা করা হবে। বুঝতে পারছেন? স্যার না, স্যার স্যার রিফ্লেক্সিভের ক্ষেত্রে সেলস দ্বারা কিছু উদাহরণ দেখান স্যার। যেমন সেলস দিয়ে আমরা উদাহরণ দেখছি, সেলস দিয়ে একটা উদাহরণ দেখান কিরকম হতে পারে? ও I সেলস, myself go to the college. আরে না, এখানে হচ্ছে শি তো সিঙ্গুলার, যখন আপনি বলবেন দে, দে কি একজন না একাধিক? একাধিক, দেমসেলস। তখন সেলফের জায়গায় বলতে হয় সেলভস। Yes. হ্যাঁ। Yes. Ourselves. বুঝছেন? যেমন আওয়ার সেলভস। ক্লিয়ার ভাই? জি স্যার। এটা কোন প্লুরাল প্রশ্ন? বোঝায়? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, কি বললেন আপু? স্যার ওকে, অ্যাপোস্ট্রোফি। ও অ্যাপোস্ট্রোফির একটা ভেজাল আছে, হ্যাঁ হ্যাঁ, ভালো জিনিস মনে করাইছেন। জি স্যার। অ্যাপোস্ট্রোফি এর ভেজাল লিখেন। আচ্ছা, আগে দেখেন তারপর লিখেন। ধরেন আমার নামটা একটু বলি আগে, নিজের নাম তো একটু ব্র্যান্ডিং করি, দীপ্ত। তো এই দীপ্তকে যদি আপনি অ্যাপোস্ট্রোফি করতে যান, তাহলে কি এরকম অ্যাপোস্ট্রোফি এস যোগ করলে হচ্ছে নাকি? জি স্যার। আবার যদি একটা নাম আসে রহিম, তাহলে রহিমের অ্যাপোস্ট্রোফি এস কি? রহিমস। Rhymes. আচ্ছা, তাহলে দেখেন তো দীপ্ত এই বানানটার শেষ বর্ণটা কি বা লেটারটা কি? ও না? জি জি স্যার। স্যার। জি স্যার। রহিমের শেষটা কি? এম। এম। এখন ধরেন কোন একজনের নাম হচ্ছে উইলিয়ামস, উইলিয়ামস, তাহলে তার শেষ বর্ণটা কি? এস। 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 এখন আপনি দীপ্তর সাথে অ্যাপোস্ট্রোফি এস, রহিমের সাথে অ্যাপোস্ট্রোফি এস, তাহলে হিসাব অনুযায়ী উইলিয়ামসের সাথেও কি অ্যাপোস্ট্রোফি এস যোগ করার কথা না? জি জি স্যার। স্যার। কিন্তু এখানে অ্যাপোস্ট্রোফি এসটা হবে না, শুধু অ্যাপোস্ট্রোফি হবে। কেন অ্যাপোস্ট্রোফি? যখন কোন নাউনের শেষ বর্ণটা এস থাকবে, তখন তার সাথে আর অ্যাপোস্ট্রোফি এস যোগ করা যায় না, শুধু কি যোগ করতে হয়? অ্যাপোস্ট্রোফি। যেমন কারো নাম হতে পারে চার্লস,
তাহলে চার্লসের সাথে অ্যাপোস্ট্রোফি এস যোগ করলে কি রকম দেখাবে? জাস্ট অ্যাপোস্ট্রোফি। এই পরে কি আর এসটা হবে? না। না। কথা কি বুঝছেন? জি স্যার স্যার। কক্সেস বাজারটা কিরকম? আচ্ছা, কক্সেস বাজার। তাহলে দেখেন তো কক্সের শেষে কি আছে? এক্স, তার সাথে অ্যাপোস্ট্রোফি এস নাকি? হুম। জি স্যার এভাবে এখন আপনি যদি কক্সেস বাজারের সাথে অ্যাপোস্ট্রোফি এস দেন তাহলে হবে কি কক্সেস বাজার্স। শেষেরটার সাথে তো হবে, আগেরটার সাথে তো আর হইতেছে না, তাই না? জি আমার কথা কি বুঝছেন? জি স্যার। তাহলে লিখবেন কোনো নাউনের শেষ বর্ণটি, শেষ লেটার বা বর্ণটি যদি এস থাকে তাহলে তার সাথে শুধু অ্যাপোস্ট্রোফি যোগ করতে হয়। যোগ করতে হয়। কথা কি বুঝছেন? স্যার এটা আরেকটু বুঝাই আমি আরেকটা জিনিস দিয়ে। লেখা শেষ আগে বলেন তো। জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি আমি আপনাকে বলি যে দাঁড়ান, ছাত্রের সমস্যা, ছাত্রের সমস্যা আগে বোঝেন পরে লেখেন। সমস্যার ইংলিশ কি? প্রবলেম। 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 ছাত্রের সমস্যা, এখানে কয়টা ছাত্রের কথা বলা হচ্ছে? অনেকগুলো। অনেকগুলো ছাত্র। কেন অনেকগুলো মনে হচ্ছে আপনার কাছে, একটু বলবেন? একজন, যদি স্যার, অনেকজন হতো তাহলে ছাত্রদের হতো। এইটা একজন, তাহলে ছাত্র ইংলিশ কি? স্টুডেন্ট। স্টুডেন্ট। তাহলে ছাত্রের সমস্যা তাহলে হবে কি? স্টুডেন্টস প্রবলেম, তাই তো? জি স্যার। হ্যাঁ। জি এখন যদি আমি আপনাকে বলি ছাত্রদের সমস্যা, দেখেন আগে, তাহলে সমস্যা তো প্রবলেম আমি জানি। এখন ছাত্র এখানে একজন না একাধিক ছাত্রদের? একাধিক। একাধিক। তাহলে একাধিক। একাধিক ছাত্রের ইংলিশ কি? স্টুডেন্ট না স্টুডেন্টস? স্টুডেন্ট। স্টুডেন্টস। তাদের সমস্যা, তাহলে কি লাস্টে অ্যাপোস্ট্রোফি এস দিবেন না শুধু অ্যাপোস্ট্রোফি দিবেন? শুধু অ্যাপোস্ট্রোফি। এই যে স্টুডেন্টস, একটা অ্যাপোস্ট্রোফি তারপর প্রবলেম। বুঝছেন? জি স্যার। যেমন আরো বলেন তো, যদি বলা হয় বড়দের স্কুল, তো বড়র ইংলিশ হচ্ছে অ্যাডাল্ট, তাহলে বড়দের স্কুল ইংলিশ কি হবে? বড়দের একজন না একাধিক? একাধিক। অ্যাডাল্ট না অ্যাডাল্টস? অ্যাডাল্টস। তাদের অ্যাডাল্ট। স্কুল হলে লাস্টে কি দিব? শুধু অ্যাপোস্ট্রোফি। অ্যাপোস্ট্রোফি। জি স্যার। বুঝে গেছে? জি স্যার। হ্যাঁ। জি স্যার। জি স্যার। কোনো প্রশ্ন? স্যার ছাত্রের স্যার। সমস্যা, এখানে ছাত্র কি একটা বুঝাইছে? হুম। হ্যাঁ। স্যার, আর ছাত্রদের সমস্যা এখানে অনেকগুলো বুঝাইছে, এই জন্য বুঝে গেছে? জি স্যার। কোনো প্রশ্ন আছে? না স্যার। আগের টপিক রিলেটেড একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। আমরা যেই কম্পাউন্ড নাউনটা পড়লাম সেই নাউনটাতে কি আপনার হচ্ছে হাইফেন ইউজ করার কি বাধ্যতামূলক, নাকি এটা আমাদের নির্দিষ্ট নাউন আছে যেগুলোতে আমরা হাইফেন ইউজ আমি করতেই কি হবে? কোনোটার মধ্যে হাইফেন ব্যবহার করছি আদৌ ভাই?
না না। তাহলে হাইফেন তো দরকার নাই, তাই না? ক্লিয়ার ভাই? Clear. মানে হ্যাঁ, হাইফেন মানে ব্যবহার করা লাগে না। আচ্ছা আচ্ছা। যেমন ফাদার্স ইন ল, মাদার্স ইন ল, ওই নাউন গুলোর ক্ষেত্রে কি এগুলো আলাদা ক্যাটাগরির নাউন নাকি না এটা না না, কম্পাউন্ডেড? আলাদা ক্যাটাগরির না। মাদার ইন ল, এই তো, যার বাংলা হচ্ছে কি শাশুড়ি। এখন মাদার ইন ল আপনি যদি আলাদা আলাদা লিখেন তাহলে হচ্ছে অন্য অর্থ দ্বারা, এই জন্য একসাথে যোগ করে লেখা হয়, কিন্তু সেটা কম্পাউন্ড নাউনের মধ্যে পড়বে না। কারণ কম্পাউন্ড নাউনের শর্ত কি, নাউন প্লাস নাউন, মাদার ইন ল এর মধ্যে যে একটা ইন প্রিপজিশন চলে আসছে। কথা বুঝছেন? ক্লিয়ার ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে কারো? না তাহলে স্যার, ভাই, অনেক সুন্দর বুঝাইছেন। এক্সকিউজ মি স্যার, আপনি কি একটু প্লিজ জিরান্টের স্লাইডটাতে একটু যাবেন? জেরান তো হাতে লিখছিলাম রে ভাই, আপনি বলেন ওটা, মানে হাতে যেগুলো লিখি সেগুলো সাধারণত স্লাইডে থাকে না। তাও বলেন, আমি দেখি সমাধান করা যায় কি। স্যার মানে প্রবলেম নেই, জাস্ট আমি একটা জিনিস মিস করে গেছি ওখানে লিখতে। সমস্যা নেই স্যার। একটু স্যার রেকর্ড দেখে নিবেন কষ্ট স্লাইডারগুলো করে ভাই। স্লাইডার গুলো কি লেকচার শিটে পাবো? কি আমার স্লাইড? জি আমার স্লাইড আপনারা কেউ পাবেন না। মন খারাপ করলেন? জি। আচ্ছা, মন খারাপ রেকর্ডেড করলে, ক্লাসে রেকর্ড ক্লাস পাওয়া যাবে তো, আচ্ছা, সমস্যা মন নেই। খারাপ কেন করা যাবে স্যার, না, তার কারণটা একটা বলি। প্রশ্ন আছে। একটু ওই সমস্যার আগে ওনার কথাটা শেষ করে আসি। আপনারা যখন কোনো বই পড়েন, সেই বইয়ের সফট কপি আপনাকে কেউ কখনো দেয়, বা নাকি আপনারা প্রিন্টেড কপি পড়েন? প্রিন্টেড কপি। কথা হচ্ছে এই স্লাইড গুলা আপনি কখনো কারোর সাথে মিল পাবেন না। হ্যাঁ, কেন? এখন এই স্লাইড গুলো আসলে, মানে প্রত্যেকটা টিচারের কিছু ইউনিকনেস থাকে। যেমন আমি যেভাবে পড়াই, আরেকজন একটু ভিন্ন ভাবে পড়াবে। আপনার কাছে হয় আমারটা ভাল লাগবে, নয়তো তারটা ভাল লাগবে। এখন স্লাইড গুলো যদি আমি কাউকে দেই বা বাজারে এটা প্রকাশ করি, তাহলে যে কাজটা হবে, আমার স্লাইড গুলো প্রাইভেসি মেনটেন করা হবে না। যেমন একটা উদাহরণ বলি, আপনারা বলবেন হয়তো ভাই আপনারা মেনটেন করবেন, কিন্তু এর আগে সেটা করা হয় নাই। আপনারা না, অন্যরা। একটা শিট দিছিলাম যে শিটটা এখন ফেসবুকে বিক্রি হয়, অথচ শিট দেওয়ার সময় শর্ত দিছিলাম বা অনুরোধ করে বলছিলাম যে এটা যেন শেয়ার না হয়। এরকম একটা প্রাইভেসি ইস্যু থাকে। এখন আমি আপনাদেরকে লিখে দিই, আপনারা ক্লাস নোট করেন, তো ক্লাস নোটের পরে আবার কেন স্লাইড লাগবে একটু বলেন তো? আমার কথা কি স্যার বুঝতে পারছেন সেটা, ভাই? জি স্যার, তারা রেকর্ড করলে সমস্যা আছে নাকি? যদি না মাঝে না, মধ্যে কিছু রেকর্ডে স্কিপ। সমস্যা নেই, আপনারা রেকর্ডে একবার কেন 100 বার করেন, আই ডোন্ট কেয়ার। আমি দেখতেও যাবো না কয়বার কি করছেন, বুঝতে আচ্ছা, পারছেন? কিন্তু আমার কাছ থেকে আপনারা পিডিএফ পাবেন, যেমন প্র্যাকটিস শিট, ভোকাবুলারি শিট, কিন্তু এই ক্লাসের স্লাইড কোনোদিনই কেউ পাবেন না। বুঝতে পারছেন? জি স্যার। মাঝে মধ্যে কোনো স্যার কোনো জিরান্ডের স্লাইড দেয়। বাংলাটা কি বলেছিলেন একটু বলেন আরেকবার? জেরান্ডের বাংলা হচ্ছে ভাববাচক বিশেষ্য। স্যার এটাকে কি ক্রিয়াবাচক বিশেষ্য বলা হয়? ক্রিয়াবাচক বিশেষ্য বলা হয় মাঝে মধ্যে, তবে সেটার সাথে একটু ডিফারেন্স আছে। মানে বাংলার দিকে আমি যাইতেছি না ভাই, আমি ইংরেজি নিয়ে থাকি, বাংলা আমি কম পারি। স্যার, বাংলা দেখলে রাগ উঠে আমার। স্যার কম্পাউন্ড নাউন যে বলছিলেন, কম্পাউন্ড নাউন কি শুধু নাউন প্লাস নাউন হয় না আর কিছু হয়? নাউন প্লাস নাউন। ওকে, স্যার, অন্য একটা বই আছে নাউন প্লাস নাউন, নাউন প্লাস জিরান্ট, জিরান্ট প্লাস নাউন, এগুলো আরো কিছু আরে আছে ভাই, স্যার। জেরান্ডো কিসের কাজ করে? নাউনের কাজই তো করে নাকি? জি স্যার। যেই লাউ সেই কদু, নাকি? স্যার প্রিপজিশন প্লাস নাউন, না, এটাও। প্রিপজিশন প্লাস নাউন হওয়ার দরকার নাই। নাউন প্লাস নাউন করেন, এতটুকুই। আচ্ছা স্যার। ওকে, স্যার, আমার একটা কথা ছিল। বলেন। আসলে আমি প্রথম ক্লাস তো করা হয়নি, তো ওখানে তো আপনি বলেছেন যে যেগুলো মুখস্থ পাঠ
সেগুলো হচ্ছে একটা পিডিএফ দিবেন, তো ওই পিডিএফটা আমি কোথায় পাবো? পান নাই? না, কোথায়? আমি তো মানে প্রথম ক্লাস যেহেতু করা হয়নি, তারপরে বাকিরা কি পাইছেন? না স্যার, আমিও পাইনি। অনেকেই পাইনি। পায়নি স্যার। ক্লাসই তো পাইনি মনে তো হয় স্যার, আজকে আজকে না প্রথম ক্লাস হলো, আগেটা তো বাতিল হয়ে গেছে ক্লাস। এটা তো আমিও জানি যে আজকে আপনাদের সাথে প্রথম ক্লাস। স্যার আজকে তো প্রথম ক্লাস। আচ্ছা তার স্যার মেবি ওরিয়েন্টেশন কিছু একটা নিয়েছিলেন, সেখানে ছিল। কি জানি। আচ্ছা যাই হোক, আপনারা একটা শীট পাবেন, সেটা ভোকাবুলারি শীট। এটা একটু কাল বা পরশুদিন একটু আপনাদের ওয়েবসাইট চেক করেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে ভাই, তাহলে সবাইকে ভালো থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম। গুড নাইট স্যার। শুভরাত্রি আপনাদেরকে।